এখন আমাদের আলোচনার টপিক হচ্ছে সমাস। পরিচ্ছেদ ১২ সবচাইতে কঠিন টপিক, তাই না? কিন্তু যারা একাডেমিক প্রোগ্রামে ছিল আমাদের ফিউচার স্কুলে বা হচ্ছে এফআরবিতে যাদের ক্লাস আমি করিয়েছি তাদের কাছে এটা কঠিন মনে হয় নাই। তোমাদের কাছেও আজকে এই ক্লাসের পরে কঠিন মনে হবে না। ঠিক আছে? তো আমি এই জিনিসটাকে খুব বেশি ডিটেইলড করে পড়াবো না, তাহলে তোমাদের মাথায় চাপ লাগবে। এটা হচ্ছে সিম্পলি রাখার চেষ্টা করবো। ওকে? প্রথমে আমি কথা বলবো, তারপর তোমরা বইয়ের সাথে মিলাবা। কি বললাম? প্রথমে আমি কথা বলবো, তারপরে তোমরা হচ্ছে বইয়ের সাথে মিলাবা। এখন খুবই কালজয়ী একটা এক্সাম্পল আছে আমার। এটাই আমি সবসময় দেই। এটা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি এক্সাম্পলটা ভাল লাগছিল আমার অনেক। সেটা হচ্ছে সিংহ চিহ্নিত আসন কি? সিংহ চিহ্নিত আসন। এখন এটা এমন একটা আসন বা বসার জায়গাকে বোঝায় যেখানে ধরো সিংহর চিহ্ন দেওয়া আছে। ধরো ২ টা হাতল যেখানে হাত রাখে রাজা বাদশারা, দেখছো না? তো এখানে দেখবা হচ্ছে হাতলের ওই জায়গাটা সিংহের মুখ বানায় রাখছে। এটাকে বলা হয় সিংহাসন। রাজা বাদশারা, ঠিক আছে, এই ধরনের সিংহাসনে হচ্ছে বসতো। তো সিংহ চিহ্নিত আসন হয়ে গেল হচ্ছে সিংহাসন। এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট। এই স্লাইড খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। তো এটা হয়ে গেল সিংহাসন, ঠিক আছে? এখন সিংহাসন মানে যা, বুঝছো? সিংহাসন মানে যা, সিংহ চিহ্নিত আসন মানেও তা। দুটার মধ্যে কি মানে মানের বা হচ্ছে মিনিং এর কোনো তফাৎ আছে? না, কোনো তফাৎ নাই। সিংহ চিহ্নিত আসন যা, সিংহাসনও তাই। এখন এখানে কি হয়েছে জানো? এখানে হয়েছে সমাস। সমাসটা আসলে কি? সমাস হচ্ছে বড় একটা জিনিসকে ছোট করে ফেলার যে প্রক্রিয়া, এটাকে সমাস বলে। ধরো তুমি একটা বেলুনকে চাপ দিয়ে যদি চিকন বানাতে চাও তাহলে তোমাকে ২ হাত দিয়ে প্রেসার দিতে হবে। এটা হচ্ছে বেলুনটাকে ছোট বানানোর বা একটু চিকন বানানোর প্রসেস। সেরকম এই একটা বড় জিনিস, ধরো এই যেটার ভিতরে ২ থেকে ৩ টা পদ বা শব্দ ছিল, সেইটাকে হচ্ছে একদম চাপ দিয়ে ছোট করে একটা পদে পরিণত করার যে প্রসেস, সেটাকে বলা হয় সমাস। মানে এই যে দেখো এখানে কয়টা পদ ছিল? ১, ২, ৩, ঠিক আছে? সেখান থেকে কয়টা পদ হলো? একটা হয়ে গেল। ৩ টা পদকে আমরা চাপ দিয়ে ছোট করে একটা পদ করে ফেলছি। এটাকে বলা হয় সমাস। সমাস প্রক্রিয়ায় নতুন শব্দ তৈরি হয়, বুঝছো? যেমন আগে সিংহাসন শব্দটা ধরো ছিল না, ছিল কি? সিংহ চিহ্নিত আসন। তো তখন একজন বলল যে না, আমরা এটাকে চাপ দিয়ে ছোট করে সিংহাসন বানাবো। তখন আমরা দেখলাম যে শুনতেও ভাল লাগছে, দেখতেও ভাল লাগছে, লিখতেও সহজ, বলতেও সহজ, ঠিক আছে? যদি এমন বলা হতো যে নবাব সিরাজউদ্দৌলার সিংহ চিহ্নিত আসন তার হাত থেকে চলে গেল, তাকে সিংহ চিহ্নিত আসন থেকে বিতাড়িত করা হলো, ভাল লাগে না। সিংহাসন বললে জিনিসটা একটু ভালো লাগে। তো এই যে প্রসেসটা, বড় একটা জিনিসকে ছোট করে ফেলার যে প্রসেস, এটা হচ্ছে সমাস। এতে নতুন শব্দ তৈরি হয়, ভাষা ব্যবহার করাটা সহজ হয়। এখন এই সমাসের ভিতরে অনেকগুলা ব্যাপার আছে। আমাদের যেরকম ধরো হার্ট আছে, লাংস আছে, লিভার আছে, কিডনি আছে, ঠিক আছে? এই যে পাকস্থলী অন্যান্য জিনিসপত্র হচ্ছে আছে। তো এরকম সমাসের ভিতরেও কিছু জিনিসপত্র আছে। দেখো সমাসে যেটা তৈরি হবে, মানে ধরো এই যে বড় একটা জিনিস, এটাকে হচ্ছে আমরা ছোট করলাম। ছোট করার পরে এটা হচ্ছে আমাদের আউটপুট। এটা হচ্ছে আমাদের আউটপুট, মানে এটা তৈরি হচ্ছে। ওকে? তো যেটা তৈরি হবে সেটাকে বলা হয় কি? সমস্ত পদ। নামগুলা মনে রাখো, এগুলা কিন্তু খুবই দরকার। সমস্ত পদ যেটা তৈরি হবে সেটাকে আমরা বলবো হচ্ছে সমস্ত পদ। যেটা তৈরি হবে সেটা হচ্ছে সমস্ত পদ। আর এই সমস্ত পদটা যে বড় জিনিসটা থেকে আসবে, বা তুমি বলতে পারো এই সমস্ত পদটার ব্যাখ্যা আমরা যে বাক্যটা থেকে পাই। ব্যাখ্যা মানে কি? তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে সিংহাসন মানে কি? তুমি বলবা যেটার ব্যাখ্যা হচ্ছে সিংহ চিহ্নিত আসন। ওকে? তো যে ব্যাখ্যাটা আমরা যে বাক্য থেকে পাই সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যাস বাক্য। কি বলবো? আমরা এটাকে বলবো হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্য মানে এই জায়গাতে যেই বাক্যটা আছে এটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য। বুঝতে পারছো? এখন এই যে ব্যাস বাক্য আর সমস্ত পদ আমরা বুঝলাম। ব্যাস বাক্য হচ্ছে আমাদের ইনপুট, ওকে? আর সমস্ত পদ হচ্ছে আমাদের আউটপুট, মানে যেটা রেজাল্ট। আমরা বড় একটা জিনিসকে ছোট করতেছি, এই বড় জিনিসটা হচ্ছে ব্যাস বাক্য, ছোট করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সমস্ত পদ। ওকে? তো এখন এইটুক করলেই কিন্তু শেষ হয়ে যাবে না। আমাদের এটার ভিতরে আরো জিনিসপত্র আছে। দেখো সমাসের মধ্যে যেই পদগুলা থাকে সেগুলাকে বলা হয় সমস্যমান পদ। কি বলা হয়? সমস্যমান পদ। এই যে সমস্যমান পদ, সমস্যমান পদ। এখন এই সমস্যমান পদ জিনিসটা হচ্ছে আসলে কি?
সমাসের ভিতরে যে পদগুলো থাকে খেয়াল করে দেখো এই জায়গাতে তিনটা পদ আছে, সিংহ আছে, চিহ্নিত আছে, আসন আছে। কয়টা পদ আছে? সিংহ আছে, চিহ্নিত আছে, আসন আছে। আবার সমস্ত পদের মধ্যেও কিন্তু আমরা দুইটা পদ পাই, সমস্ত পদের মধ্যে আমরা দুইটা পদ পাই। এটাকে ভাঙো, এটাকে ভাঙলে দেখো সিংহ যোগ আসন আসবে। কি আসবে? সিংহ যোগ আসন। তো সিংহ যোগ আসন মানে কি? সিংহাসন। ঠিক আছে, মানে সিংহাসনকে ভাঙলে দুইটা পদ পাওয়া যায়, সিংহ আর আসন। তার মানে দেখলাম সিংহ এখানেও আছে, এখানেও আছে, আসন এখানেও আছে, এখানেও আছে, জাস্ট চিহ্নিতটা এই জায়গায় এক্সট্রা। কারণ কি? সবই যদি থাকে তাহলে সমাস কিভাবে হইলো? সবই যদি থেকে যায় তাহলে তো সমাস হলো না। আবার সবসময় যে বাদও যাবে এরকম না, জাস্ট এই এক্সাম্পলটা আমরা একটু খেয়াল করি। তো সিংহ চিহ্নিত আসন, এখানে ব্যাপারটা হচ্ছে সিংহ এবং আসন এটা আমাদের সমস্ত পদের মধ্যেও আছে। সমস্ত পদ জানি কি? এই যে এটা আমাদের আউটপুট, এটা হচ্ছে সমস্ত পদ। সমাস প্রক্রিয়ায় যেই পদটা তৈরি হবে সেটা হচ্ছে সমস্ত পদ। ওকে, তো এখন কারণটা হইতেছে এই যে আমাদের সমস্ত পদটা এটা তো ব্যাস বাক্য থেকেই আসছে, তাই না? ব্যাস বাক্যের সাথেই তো মিলবে। তার মানে ব্যাস বাক্যতেও আমরা যে পদগুলা পাবো সমস্ত পদের মধ্যে ওই পদগুলাকে পাওয়া যাবে। ওকে, ব্যাস বাক্যের মধ্যে যে পদগুলাকে আমরা পাবো সমস্ত পদের মধ্যে পাওয়া যাবে। যেমন দেখো ব্যাস বাক্যতে সিংহ ছিল, আসন ছিল, সমস্ত পদের মধ্যে হচ্ছে সিংহ এবং আসন আছে। আমরা পেয়েছি না? আমরা পেয়েছি। তো আমরা দেখলাম যে পদগুলার মধ্যে মিল থাকে। তো এই পদগুলাকে, সব পদগুলাকে বলা হয় সমসমান পদ। সিংহ একটা সমসমান পদ, চিহ্নিত একটা সমসমান পদ, আসন একটা সমসমান পদ। ঠিক আছে, এখানেও সিংহ আর আসন আছে, আলাদা করে আর বললাম না। বুঝছো? তো এখন তিনটাই হচ্ছে সমসমান পদ। এখন এই সমসমান পদগুলার কিছু নাম থাকে। যেই পদটা, তিনটা পদ আছে, যেই পদটা প্রথমে থাকে বা শুরুতে থাকে, ঠিক আছে, প্রথমে থাকে বা শুরুতে থাকে সেটাকে বলা হয় পূর্বপদ। কি বলা হয়? সেটাকে বলা হয় পূর্বপদ। যেটা প্রথমে থাকে বা শুরুতে থাকে সেটাকে বলা হয় পূর্বপদ। আর যেটা পরে থাকে, যেটা কোথায় থাকে? যেটা পরে থাকে এটাকে বলা হয় পরপদ। পরপদ বা হচ্ছে তোমার উত্তরপদ। পরপদ বা উত্তরপদ। উত্তর বা পরপদ বলতে পরের পদটাকে বোঝায়। আর মাঝখানেরটাকে আমরা মধ্যপদ বলে থাকি। ঠিক আছে, মাঝখানেরটাকে আমরা মধ্যপদ বলে থাকি। তার মানে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম কোনটাকে কি বলে। প্রতিটা পদকেই সমসমান পদ বলে। মানে যেমন পৃথিবীর প্রতিটা দেশই হচ্ছে দেশ, কিন্তু প্রতিটা দেশের আলাদা নাম আছে। এরকমই ব্যাপারটা, যে প্রতিটা পদকে সমসমান পদ বলে, কিন্তু এক একটা সমসমান পদের আলাদা নাম আছে। একবার রিক্যাপ করি চলো। যেই বাক্যটা থেকে হচ্ছে আমরা সমস্ত সমস্ত পদটা পাই। ঠিক আছে, মানে সমাস প্রক্রিয়ায় আমরা বড় একটা জিনিসকে ছোট করব। বড় যে জিনিসটা সেটা ব্যাস বাক্য। ঠিক আছে, যে বাক্যটাকে আমরা শর্ট করি। আর যে জিনিসটা আমরা আউটপুট হিসেবে পাই, যেই জিনিসটা হচ্ছে আমরা আউটপুট হিসেবে পাই, যেই পথটা তৈরি হয় সমাস প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে বলা হয় সমস্ত পদ। সমস্ত পদ ব্যাস বাক্যের মধ্যে কিছু পদ থাকবে, সেগুলোকে বলা হয় সমসমান পদ। সিংহ, চিহ্নিত, আসন এরা এক একটা আলাদা আলাদা সমসমান পদ। এবং এই সমসমান পদগুলোর নাম আছে। প্রথমটা হচ্ছে পূর্বপদ, মাঝখানেটা মধ্যপদ, পরেরটা হচ্ছে পরপদ, এরকম। তো চলো এখন হচ্ছে আমাদের আলোচনাটা এই জায়গা থেকে সহজ করে দেই। ওকে, দেখো পরিচ্ছেদ 12 সমাস। সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয় আমরা জানি। আমরা দেখছি একটু আগে নতুন একটা শব্দ তৈরি হতে। বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম সমাস। একাধিক পদকে একটা শব্দে পরিণত করা। একাধিক পদকে কি করতে হবে? একটা শব্দে আমরা পরিণত করে ফেলবো। যেমন দেখো এই জায়গাতে একাধিক পদকে আমরা একটা শব্দে পরিণত করেছে কিনা। একাধিক পদ মানে কি? একের অধিক। কয়টা পদ আছে এই জায়গাতে? একটা, দুইটা, তিনটা পদ আছে। এটাকে আমরা একটা শব্দে পরিণত করেছি। এবং এই একটা শব্দে পরিণত করার মাধ্যমে এখানে কি হয়েছে? সমাস হয়েছে। বুঝতে পারছো? তো তারপরে দেখো এই বাক্যটা খেয়াল করো, বাক্য দুইটা খেয়াল করো। এই যে দেখো পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এটা ছিল ব্যাস বাক্য। এখান থেকে আমরা বানাইছি পরীক্ষা নিয়ন্ত্রক। ছোট করে ফেলছি না? হ্যাঁ, তুমি বলতে পারো ভাই একটা শব্দ তো হয় নাই, দুইটা হইতে পারে, সমস্যা নাই, ছোট হইলেই হবে। মানে একটু কনসাইজ করে বা হচ্ছে একটু তোমার মনে করো যে সুন্দর একটা স্ট্রাকচার করে ছোট করতে পারলেই হবে। মানে আমরা ব্যাস বাক্য থেকে জিনিসটাকে ছোট করে ফেলবো, ব্যাস বাক্য থেকে জিনিসটাকে শর্ট করে ফেলবো। ওকে, কিন্তু মিনিং সেম হবে এবং ব্যবহারটা ইজি হবে, সুন্দর হবে, তাহলেই আমরা আমাদের কাজটা হয়ে যাবে। দেখো পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এখান থেকে তোমার পরীক্ষা নিয়ন্ত্রক, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ব্যাস বাক্য সমস্ত পদ। সময় সংক্রান্ত সূচি, ব্যাস বাক্য সময়সূচি, এটা সবচেয়ে সুন্দর এক্সাম্পল এই জায়গার। সময় সংক্রান্ত সূচি বিশাল ছিল, সেখান থেকে আমরা সময়সূচি বানাইছি। সময়সূচি বলতে সময় সংক্রান্ত সূচি বোঝায়। সময় সংক্রান্ত সূচির মানেই সময়সূচি। দুটার মিনিং হচ্ছে সেম। ওকে, জাস্ট এটা ব্যাস বাক্য। দেখো কয়টা পদ ছিল? তিনটা। এখানে কয়টা? একটা। ওকে, স্কুল ও কলেজে, এটাকে বড় করা ছিল, স্কুল কলেজ ছিল, এখানে তিনটা পদ ছিল। দেখো স্কুল ও কলেজ,
ও হচ্ছে একটা যোজক, ওকে, যুক্ত করে, কানেক্টর আর কি। স্কুল ও কলেজ হয়ে গেল স্কুল কলেজ। এখানে কয়টা আছে দেখো, হাইফেন দেওয়া মানে দুইটাকে কানেক্ট করা। হাইফেন আমরা কখন দিই জানো? ধরো ব্রিজ, ব্রিজ কি করে? এই পাশের সাথে ওই পাশকে কানেক্ট করে। হাইফেন হচ্ছে এরকম, মানে এই চিহ্নটাকে হাইফেন বলে, যারা জানো না। ওকে, এই দুইটাকে মাঝখানে রেখে, মানে এই দুইটাকে দুই সাইডে রেখে মাঝখানে হাইফেন দেওয়া মানে দুইটাকে যুক্ত করছে আর কি, এক কথায়। ওকে, তো দেখো আমরা ব্যাস বাক্য এবং সমস্ত পদের এক্সাম্পল পেয়ে গেলাম। এই যে ব্যাস বাক্য সমস্ত পদ, ব্যাস বাক্য সমস্ত পদ, ঠিক আছে, ব্যাস বাক্য সমস্ত পদ। ওকে, তো দেখো এখানে বলতেছে, দেখো যে এগুলা হচ্ছে কি, এগুলা প্রথম বাক্যের এই জিনিসপত্রগুলা দ্বিতীয় বাক্যে এই জিনিসপত্রগুলাতে পরিণত হয়েছে। প্রথম বাক্যে ছিল পরীক্ষা সময় নিয়ন্ত্রক, দ্বিতীয় বাক্যে পরীক্ষা নিয়ন্ত্রক হয়েছে। প্রথম বাক্যে ছিল সময় সংক্রান্ত সূচি, দ্বিতীয় বাক্যে হয়ে গেছে সময়সূচি, এভাবে শর্ট হয়েছে। ওকে, তো সমাসবদ্ধ শব্দকে বলা হয় সমস্ত পদ। সমাসবদ্ধ শব্দ মানে কি? এই যে সিংহাসন শব্দটা দেখতে পাচ্ছ, সিংহাসন, এটা হচ্ছে সমাসবদ্ধ শব্দ। সমাসবদ্ধ শব্দ কেন? সমাসবদ্ধ শব্দ মানে হচ্ছে যেই শব্দটা সমাস প্রক্রিয়ায় তৈরি হয়েছে। সমাসবদ্ধ শব্দ মানে হচ্ছে যেই শব্দটা সমাস প্রক্রিয়ায় তৈরি হয়েছে। যে সমাস কি একটা প্রসেস না? বড় একটা জিনিসকে ছোট করে ফেলার প্রসেস। তো এই বড় একটা জিনিসকে যে আমরা ছোট করে ফেলেছি, এই প্রসেসটার মাধ্যমে যে শব্দটা তৈরি হবে সেই শব্দকে বলা হয় সমাসবদ্ধ শব্দ আর কি, ঠিক আছে। আর সেই শব্দের নাম কি? সেই শব্দের নাম হচ্ছে তোমার সমস্ত পদ। দেখো, সমাসবদ্ধ শব্দকে বলে সমস্ত পদ। কি বলে? সমস্ত পদ। যেমন পরীক্ষা নিয়ন্ত্রক, সময়সূচি, স্কুল কলেজ, এগুলো সমস্ত পদ। সমসমান পদের প্রথম অংশের নাম পূর্বপদ, শেষের অংশের নাম পরপদ। দেখো, এইটা ছিল হচ্ছে আমাদের কি, এটা ছিল পূর্বপদ এবং এটা হচ্ছে পরপদ। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি তো ব্যাস বাক্য থেকে বুঝাইলেন। ব্যাপারটা দেখো, আমি ব্যাস বাক্যের কথা বলছি, ওরা সমস্ত পদের কথা বলছে, কিন্তু পদ সব জায়গাতেই সেম। ব্যাস বাক্য অন্য জিনিস না, সমস্ত পদ অন্য জিনিস না। ব্যাস বাক্য থেকেই সমস্ত পদ আসছে। সমস্ত পদটাকে ব্যাখ্যা করার জন্য আমরা ব্যাস বাক্য বলি। দুইটা সেম জিনিস, সেম মিনিং বহন করে। এখানে যা আছে ওইখানে তাই আছে, ওইখানে যা আছে এখানে তাই আছে। মানে আমি তোমাদেরকে বলার চেষ্টা করতেছি, এই সিংহ আর এই সিংহ তো সেম। এটাও হচ্ছে তোমার পূর্বপদ, এটাও পূর্বপদ, ঠিক আছে, দুইটাই সেম পূর্বপদ। এটা পরপদ, এটাও হচ্ছে তোমার পরপদ, দুইটাই সেম পরপদ। জাস্ট এখানে আমি তোমাদের ব্যাস বাক্য দিয়ে কেন বোঝাইছি, যখন কর্মধারয় সমাস পড়বো, তৎপুরুষ সমাস পড়বো, তখন বুঝবা। দেখো, তো এই জায়গাতে আমরা কি করতে পারি, বলতেছে যেসব তোমার হচ্ছে সমাসবদ্ধ শব্দকে সমস্ত পদ বলে বুঝলাম। প্রথম অংশের নাম পূর্বপদ, শেষ অংশের নাম পরপদ। এখানে পরীক্ষা, সময়, স্কুল, ঠিক আছে, দেখো পরীক্ষা, তারপর হচ্ছে তোমার সময়, স্কুল, এগুলো হচ্ছে পূর্বপদ। আর একে একে নিয়ন্ত্রক, সূচি এবং কলেজ, এগুলো হচ্ছে পরপদ। সিম্পল লেখা আছে এই জায়গাতে। যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে ব্যাস বাক্য বলে। সমস্ত পদকে আমরা এই যে ব্যাখ্যা করছি, সমস্ত পদকে ব্যাখ্যা করার জন্য আমরা বলবো সিংহ চিহ্নিত আসন। যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে সিংহাসন কি, তুমি কি বলবা? সিংহ চিহ্নিত আসন হচ্ছে সিংহাসন। তো এইটা হচ্ছে কি আমাদের ব্যাস বাক্য। দেখো, যে শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে ব্যাস বাক্য বলে। এখানে পরীক্ষা নিয়ন্ত্রক পদের ব্যাস বাক্য হলো পরীক্ষা সময় নিয়ন্ত্রক। সময়সূচিটা হচ্ছে সময় সংক্রান্ত সূচি। স্কুল কলেজের হচ্ছে স্কুল ও কলেজ, ব্যাস বাক্য আমরা বুঝছি। এছাড়া যেসব পদ নিয়ে সমাস হয় সেগুলোকে সমসমান পদ বলে। আমি কি বলছিলাম? সমাসের ভিতরে যে পদগুলো আছে, যেই পদগুলা নিয়ে সমাস হয়েছে, সবগুলা পদকেই সমসমান পদ বলে। যেমন সব দেশই দেশ, কিন্তু প্রতিটা দেশের আলাদা নাম আছে। পরবর্তীতে আমরা বলছি যে পূর্বপদ, পরপদ ইত্যাদি, ঠিক আছে। তো এই যে দেখো, প্রথম বাক্যের পরীক্ষা সময়ের নিয়ন্ত্রক, এখানে পরীক্ষা সমূহের এবং নিয়ন্ত্রক এগুলা দুইটাই হচ্ছে সমসমান পদ। কোনটা কি পদ এটা ডাজেন্ট ম্যাটার, এখানে বলছে না। সবগুলাই সমসমান পদ, মানে সব পদই হচ্ছে সমসমান পদ। এখানে যেগুলো আছে সিংহ চিহ্নিত আসনে যে বলে দিছি, এই সবগুলাই হচ্ছে তোমার সমসমান পদ। মানে সমসমান পদ এখানে তিনটাই, এই তিনটাই সমসমান পদ, কিন্তু এগুলোর আলাদা নাম আছে। পূর্বপদ, মধ্যপদ, পরপদ, ঠিক আছে। তোমার বইয়ে পূর্বপদ এবং পরপদের পরিচয় দেওয়া আছে, মধ্যপদের ব্যাপারে বলা নাই, কিন্তু একটু পরেই কাজে লাগবে। দেখো, তো সমস্ত পদ সাধারণত এক শব্দ হিসেবে লেখা হয়। দেখো কথাটা খেয়াল কইরো, ভাষাগত একটা ব্যাপার কিন্তু এই জায়গাতে আছে। কি বলছে? সাধারণত। তোমাকে কি বলছে যে সব সময় এক শব্দ হিসেবে ব্যবহার করা হয় বা এক শব্দ হিসেবে লেখা হয়? না, বলছে যে সমস্ত পদ সাধারণত, নরমালি, এটা এক শব্দ হিসেবে লেখা হয়। যেমন সময়সূচি, বা একাধিক শব্দ দিয়েও লেখা হতে পারে যদি প্রয়োজন হয়। যেমন সময়সূচি, এই সময়সূচি শব্দটা দেখো একটা শব্দে লেখা। সমস্ত পদ নরমালি, সাধারণত একটা শব্দের হয়। উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদের মাঝখানে হাইফেন বসে। বলছে যে অনেক সময় দেখা যায় যে একসাথে লিখতে গেলে
উচ্চারণটা ঠিকমতো করা যায় না বা তোমার মিনিংটা ঠিকমতো বোঝা যায় না, তখন আসলে কি পূর্বপদ এবং পরপদকে একটু ভেঙে লেখা হয়। পূর্বপদ এবং পরপদকে আলাদা লেখা হয় তখন। নর্মালি দেখো এই যে এই জায়গাতে যেটা করছে, সময়সূচি, সময় ছিল আমাদের পূর্বপদ, সূচি ছিল আমাদের পরপদ, তাই না? দুইটাকে একসাথে লিখছি, বাট আমাদের বুঝতে কিন্তু সমস্যা হয় নাই, উচ্চারণ করতেও হচ্ছে কোনো সমস্যা হয় নাই। কিন্তু অনেক সময় দেখা যায় যে একসাথে লিখলে বুঝতে এবং উচ্চারণ করতে সমস্যা হয়, তখন আসলে হাইফেন দিয়ে দেওয়াটা বেটার। যেমন স্কুল কলেজ, দেখো এটা স্কুল কলেজকে যদি আমি একসাথে লিখতাম এভাবে, যে স্কুল কলেজ, দেখো এই যে স্কুল কলেজ এভাবে যদি লিখতাম যে স্কুল কলেজ, এটা দেখতে ভালো লাগতো না, ঠিক আছে? অনেকে বলতে পারতো যে স্কুল অকলেজ, বলতেই পারতো, ভুল করে উচ্চারণ করতো, ঠিক আছে? বা হচ্ছে স্কুল অকলেজ, ওকে, এরকম ভাবে উচ্চারণ করতে পারতো, তাই না? তো এটা যাতে না হয় বিভ্রান্তি, বিভ্রান্তি মানে হচ্ছে কনফিউশন, ভুল যাতে না হয় সেই জন্য হচ্ছে দুইটা পদের মাঝখানে হাইফেন দিয়ে দিছে। দুইটা পদের মাঝখানে হাইফেন দেওয়া মানে দুইটা পদ আলাদা কিন্তু একসাথে কানেক্টেড, ব্রিজের মতো, ব্রিজের দুই সাইড, নদীর দুই সাইড ধরো, দুই সাইড আলাদা কিন্তু যুক্ত, কানেক্টেড, এটা হচ্ছে তোমার হাইফেনের কাজ। কিছু ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদ আলাদাই লেখা হয়, হাইফেন দেওয়া হয় না। যেমন দেখো পরীক্ষা নিয়ন্ত্রক, কি আছে এই জায়গাতে? পরীক্ষা নিয়ন্ত্রক। আমি তোমাদেরকে বলছিলাম কি যে একটা শব্দই হইতে হবে এরকম না, এখানেই ওরা বলে দিছে যে সমস্ত পদ সাধারণত, সাধারণত নট সবসময় এক শব্দ হিসেবে লেখা হয়। মানে বেশিরভাগ সময় নর্মালি একটা শব্দ হিসেবে লেখা হয়, কিন্তু অনেক সময় দেখা যায় কি দুইটাকে আলাদা করে মাঝখানে হাইফেন বসিয়েও লেখা হয়। আবার অনেক সময় দুইটা পদকে আলাদাও লেখা হয়। মানে সমস্ত পদকে তুমি তিন ভাবেই পাবা, একটা শব্দ বা দুইটা আলাদা শব্দ মাঝখানে হাইফেন, কানেক্টেড বোঝানোর জন্য যে ব্রিজ, আরটা হচ্ছে দুইটা শব্দ আলাদাই লেখা হয়। ওকে, এর বাইরে তোমরা আসলে সমস্ত পদ পাবা না, সমস্ত পদ এরকম ভাবে আমরা লিখি। তো সমস্ত পদ মূলত কত প্রকার? সমস্ত পদ মানে তোমার হচ্ছে সমাস মূলত চার প্রকার, আমরা চার টাইপের সমাস হচ্ছে শিখবো। ওকে, তো চার টাইপের সমাসে প্রথমে আমরা শিখবো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্বর পরে কর্মধারয়, কর্মধারয়ের পরে হচ্ছে তোমার তৎপুরুষ, তৎপুরুষের পরে হচ্ছে বহুব্রীহি। এই সমাসগুলা সবই সহজ, চারটা টাইপের সমাস শিখতে হবে। এবং চারটা টাইপের সমাজ মানে সমাস হচ্ছে তোমার কনসেপ্টটা বুঝলেই বাকিটা ইজি হয়ে যায়। এখন তোমরা বলবা যে ভাই এতগুলা পার্ট, প্রতিটার ভিতরে এতগুলা পার্ট, প্রতিটার ভিতরে এতগুলা এক্সাম্পল, কিভাবে মনে রাখবো? দেখো আমি তোমাকে বারবার এটাই বলবো যে কনসেপ্টটা ইজি, মানে কোন সমাস কি এটা বোঝা খুবই ইজি। কিন্তু তুমি যদি জাস্ট দেখো, তোমাকে কথার কথা, তোমাকে হচ্ছে ক্লাসে 10টা অঙ্ক করানো হলো, 10টা অঙ্ক তোমাকে ম্যাথ ক্লাসে তোমার ম্যাথ টিচার করালো, তো করানোর পরে তুমি 10টা অঙ্ক খুব ভালো মতো বুঝলা, 10টা অঙ্ক খুব ভালো মতো বুঝলা, মানে অঙ্কগুলা বুঝতে খুবই সহজ, এগুলো একদম বেসিক ম্যাথ ছিল ধরো কথার কথা। তো তুমি একদম খুশি মনে হচ্ছে ক্লাস থেকে বের হলা, কারণ সবগুলো অঙ্ক তোমার খুব ভালো মতো বোঝা হয়ে গেছে। কিন্তু তুমি বাসায় গিয়ে একটা অঙ্কও করলা না, তাহলে কি হবে? তোমার মনে থাকবে কিছু না। এরকম সমাসের প্রতিটা কনসেপ্ট খুবই ইজি, সমাসের প্রতিটা কনসেপ্ট আলাদা আলাদা, প্রতিটা ধরো হচ্ছে দ্বন্দ্ব সমাসের পরে কর্মধারয়ের ভিতরে অনেকগুলা হচ্ছে আমরা ভাগ শিখবো। এগুলা বোঝা খুবই সহজ, এগুলা সিম্পল, কিন্তু তুমি পড়ো নাই, তোমার তো মনে থাকবে না। তুমি তখন বলবা যে ভাইয়া কিছুই মনে থাকে না, কারণ তুমি পড়োই নাই। একটা ম্যাথ তুমি 10 বার করো, কিন্তু একটা মানে 3 লাইনের প্যারা তুমি 10 বার রিডিং পড়বা না, তাহলে তোমার কিভাবে মনে থাকবে? তোমার ব্রেন তো সেমই, তাই না? এমন তো না যে বাংলা একবার পড়লেই ব্রেন মনে রাখবে, ম্যাথ 10 বার করলে ব্রেন মনে রাখবে না, 11বার করতে হবে না। বাংলাও এতবার তোমার পড়তে হবে। জিনিসটা রিডিং পড়ো, তোমাদেরকে বারবার বলি যে রিডিং পড়ো, তাই না? রিডিং না পড়লে জিনিসটা হয় না। এই যে আমি যে তোমাদেরকে পড়ালাম, তোমরা ক্লাসটা করলা, তারপর যদি তোমরা নিজেরা 2-1 বার না খুলে দেখো, বইটা না পড়ো, পরীক্ষার আগে না দেখে যাও, তোমাদের কিভাবে মনে থাকবে? সমাস কঠিন, এটাকে একটু বারবার পড়লেই আয়ত্তে আনা যায়। এখান থেকে তুমি অনেকগুলা কোয়েশ্চেনের মানে কোয়েশ্চেন কমন পেতে পারো এসএসসি পরীক্ষায়, বা পরে যদি তুমি তুমি হচ্ছে স্কুলের ভর্তি মানে কলেজের ভর্তি পরীক্ষা দাও, ইভেন অ্যাডমিশনও, ভার্সিটি অ্যাডমিশনেও কিন্তু সমাজ থেকে প্রশ্ন আসে। তো আমরা দ্বন্দ্ব সমাস থেকে শুরু করব, ঠিক আছে? কি থেকে শুরু করব? দ্বন্দ্ব সমাস থেকে হচ্ছে আমরা এখন শুরু করব, স্টার্ট করতেছি। দ্বন্দ্ব সমাস, হ্যাঁ। তো এই দ্বন্দ্ব সমাসটা আমরা কিভাবে বুঝতে পারি? ধরো একটা এলাকায় দুইটা চাঁদাবাজ আছে, দুইটা চাঁদাবাজ। এখন এই দুইটা চাঁদাবাজের মধ্যে কখন গ্যাঞ্জাম লাগবে বলো তো? প্রবলেম বা মারামারিটা কখন লাগবে? যখন দুইটা চাঁদাবাজের পাওয়ার সেম হবে, নাকি দুইটা চাঁদাবাজের পাওয়ার আলাদা হবে। মানে দুইটা সিচুয়েশন, দুইজন চাঁদাবাজের পাওয়ার সেম, আর একজন বেশি পাওয়ারফুল, একজন কম পাওয়ারফুল। উত্তরটা খুবই সহজ, যখন দুইটা চাঁদাবাজের পাওয়ারই সেম হবে, তখনই এদের চাঁদাবাজি নিয়ে বা তাদের মস্তানি নিয়ে হচ্ছে গ্যাঞ্জাম লাগবে, মারামারি লাগবে 2 দিন পর পর।
আর যখন হচ্ছে পাওয়ার একজনের কম বেশি হবে, যার বেশি সে হচ্ছে কন্ট্রোল করবে যার কম তাকে। খুবই সিম্পল। দ্বন্দ্ব সমাসটা এরকম। দ্বন্দ্ব বা ক্ল্যাশ, এই যে মারামারি, হ্যাঁ দ্বন্দ্ব মানে ক্ল্যাশ, ক্ল্যাশ মানে মারামারি, এই জিনিসটা আমি বলি। আমরা ওই আক্ষরিক অর্থে যাচ্ছি না, ডিকশনারি খুলে এখন দেখা লাগবে না যে দ্বন্দ্ব বা ক্ল্যাশ মানে হচ্ছে কি। বোঝার স্বার্থে আমরা একটু ফান করে জিনিসটা বুঝবো। ব্যাপারটা হচ্ছে এই যে যেমন একটা এলাকায় তোমার দুইটা মস্তান যাদের পাওয়ার হচ্ছে সেম, তাদের মধ্যে পাওয়ার সেম হওয়ার পরেই যখন গ্যাঞ্জামটা লাগে, দ্বন্দ্ব সমাসটা হচ্ছে এরকম। দ্বন্দ্ব সমাসেও যেই দুইটা পদ থাকবে বা তিনটা পদ থাকবে, এই দুইটা বা তিনটা পদের ইম্পর্টেন্স সেম হবে, তাই এগুলো দ্বন্দ্ব সমাস। ওকে, এক পদ বলবে আমার ইম্পর্টেন্স বেশি, আরেক পদ বলবে আমার ইম্পর্টেন্স বেশি, কিন্তু মানুষ বলবে ভাই তোমাদের দুইজনের ইম্পর্টেন্সই সমান। তখন দুইজন লাগায় মারামারি যে না আমি বেশি পাওয়ারফুল, আমি বেশি পাওয়ারফুল, মারামারি করে, তখন হয়ে যায় দ্বন্দ্ব। ওকে, তো দ্বন্দ্ব সমাসের কনসেপ্টই এটা যে দ্বন্দ্ব সমাসে যে পদগুলা থাকবে, ধরো দুইটা পদ, ঠিক আছে, দুইটা পদের ইম্পর্টেন্স সেম হবে। যেমন তোমাদেরকে একটা সিম্পল এক্সাম্পল দিই, মা বাবাকে সম্মান করো। কি বলা হচ্ছে? মা বাবাকে সম্মান করো। এখন মাকে বেশি সম্মান করতে বলা হচ্ছে নাকি বাবাকে বেশি সম্মান করতে বলা হচ্ছে? মাকেও সমান সম্মান করতে বলছে, বাবাকেও সমান সম্মান করতেই বলছে, তাই না? তো দুইজনকেই সেম প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এখন তুমি বলতে পারো যে ভাইয়া অন্য সমাসগুলোও তো এরকম হতে পারে। না, একটু পরে তোমরা কর্মধারয় সমাস দেখবা, সেই কর্মধারয় সমাসেই দেখবা যে সব সমাসগুলা আসলে এরকম নয়। যেমন হচ্ছে দেখো, তোমাকে যদি আমি বলি নীল পদ্ম, ঠিক আছে, নীল পদ্ম, এখন এই নীল পদ্ম মানে কি? নীল কালারের পদ্ম। এখন তুমি আমাকে বলতে পারবা যে এই জায়গাতে দুইটার প্রায়োরিটি সেম বা দুইটা পদের ইম্পর্টেন্স সেম? এটা তুমি বলতে পারবা? না, পারবা না। কারণ দেখো, এটা নীল হোক, এটা লাল হোক, এটা হলুদ হোক, এটা সবুজ হোক, এটা একটা পদ্ম ফুলেরই নাম। ঘুরে ফিরে এটা একটা পদ্ম ফুলের নাম। ঘুরে ফিরে এটা একটা পদ্ম ফুলের নাম। তাই আমরা বুঝতেছি যে এই জায়গায় পদ্ম ফুলের বা পদ্ম মানে পরপদ যেটা, এটার ইম্পর্টেন্স বেশি। নীলের জায়গায় যদি হলুদ হইতো, তাও যদিও হলুদ হয় কিনা আমি জানি না, হয় না মনে হয়, তো হলুদ হলেও এটা পদ্ম ফুল থাকতো, সাদা হলেও পদ্ম ফুল থাকতো, ঠিক আছে, পার্পল কালারের হইলেও পদ্ম ফুলই থাকতো। মানে ঘুরে ফিরে এটা একটা পদ্ম ফুলেরই নাম। আর পদ্ম এই জায়গাতে পরপদ, পরপদের ইম্পর্টেন্সটা এই জায়গায় বেশি। কিন্তু আমরা যে দ্বন্দ্ব সমাস দেখলাম, দ্বন্দ্ব সমাসে কিন্তু ব্যাপারটা এরকম নয়। ওকে, তো আমরা আরো কিছু এক্সাম্পল দেখলে বুঝবো। চলো আমরা হচ্ছে আগে ডেফিনেশনটা দেখি। আমি তোমাদেরকে বলছি কি, আগে আমার কথা শুনবা, তারপর বইয়ের দিকে তাকাবা। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে। এই কথাটা, এই লাইনটা যদি শুরুতেই তোমাদেরকে বলতাম, তোমরা একটু কনফিউজ হয়ে যেতা, কিন্তু এখন কিন্তু ব্যাপারটা ইজি হয়ে গেছে। বুঝে গেছো না মস্তানের এক্সাম্পল দেওয়ার পরে যে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থের সেম প্রাধান্য হচ্ছে থাকবে। যেমন সোনা রূপা সমস্ত পদের বাক্যে ব্যাস বাক্য হচ্ছে সোনা ও রূপা, ঠিক আছে, মানে এটা হচ্ছে আমাদের কি সমস্ত পদ, আর এটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য। আর একটা জিনিস, ধরো কর্মধার মানে তোমার দ্বন্দ্ব সমাসে, দ্বন্দ্ব সমাসে হচ্ছে সমস্ত পদগুলো, সমস্ত পদ কোনটা? সোনা ও রূপা নাকি সোনা রূপা? সোনা রূপা, যেটা তৈরি হয়েছে সমাস প্রক্রিয়ায় ছোট করার পরে যেটা তৈরি হয়েছে। তো এখানে দেখবা কি তোমার হাইফেনের ইউজটা বেশি হয়। দ্বন্দ্ব সমাসে হাইফেনের ইউজটা হচ্ছে তোমার বেশি হয়, কিন্তু এমন না যে হাইফেন থাকলেই দ্বন্দ্ব সমাস হবে, জাস্ট তোমাদেরকে বললাম। হ্যাঁ, তো দেখো এই জায়গাতে দ্বন্দ্ব সমাসে পুরোপদ এবং পরপদের উভয় পদের অর্থের সমান প্রাধান্য বা ইম্পর্টেন্স থাকবে। যেমন সোনা রূপা সমস্ত পদের ব্যাস বাক্য এইটা। নিচের বাক্যটির তুমি হচ্ছে খেয়াল করলে আসলে বুঝবা, ঠিক আছে, যে দুইটার প্রাধান্য সেম। যেমন হচ্ছে সোনা রূপার দাম বেড়ে গেছে, সোনা রূপার দাম বেড়ে গেছে। এখন তুমি এই বাক্যটা থেকে কি বুঝলা? রূপার দাম বেড়েছে বেশি, স্বর্ণের দাম কম বেড়েছে? না, রূপার দামও বেড়েছে, স্বর্ণের দামও বেড়েছে। মানে রূপাকেও আমি ইম্পর্টেন্স দিচ্ছি, স্বর্ণকেও হচ্ছে আমি ইম্পর্টেন্স দিচ্ছি। তার মানে দুইটা পদের ইম্পর্টেন্স বা দুইটা পদের অর্থের সমান প্রাধান্য, ঠিক আছে, সমান প্রায়োরিটি হচ্ছে এই জায়গাতে থাকে। আর দ্বন্দ্ব সমাসেই হচ্ছে এটা হয়। আর আমরা তোমাদেরকে শুরুতেই বলছি যে যখন তোমার সমস্ত পদটা তুমি দেখবা বা ব্যাস বাক্য, যে সমসমান পদগুলো থাকে, এখানে কয়টা সমসমান পদ? এখানে সমসমান পদ দুইটা, সোনা এবং রূপা। দুইটার প্রায়োরিটি যদি সেম হয় তাহলে দ্বন্দ্ব সমাস হবে, ঠিক আছে। দেখো, অর্থাৎ স্বর্ণের দামও বেড়েছে, রূপার দামও হচ্ছে বেড়েছে, তাই না? তো দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমজাতীয় শব্দ মানে সেম টাইপের শব্দ দুইটা আসতে পারে, বিপরীত হইতে পারে, অনুরূপ হইতে পারে, ঠিক আছে, একই রকম শব্দের সংযোগ ঘটে। যেমন দেখো মা ও বাবা, এটা হচ্ছে ব্যাস বাক্য, এটা হচ্ছে সমস্ত পদ। ওকে,
মা বাবাকে সম্মান করো, মাকেও সম্মান করতে বলা হচ্ছে, বাবাকেও সম্মান করতে বলা হচ্ছে। স্বর্গ নরক, কিভাবে দ্বন্দ্ব সমাস? স্বর্গ নরকে বিশ্বাস করো, স্বর্গকেও বিশ্বাস করতে বলা হচ্ছে, নরকেও বিশ্বাস করতে বলা হচ্ছে। জমা খরচ, দেখো এখানে কিন্তু আবার হাইফেন নাই, কিন্তু তুমি কিভাবে বুঝবা? বাই ডেফিনেশন, তোমাকে যখন জমা খরচ এই তোমার সমস্ত পথটা দেওয়া হবে, তখন তুমি মনে করবা যে এখানে জমা এবং খরচ দুইটাকেই বোঝানো হচ্ছে। জমাকেও প্রায়োরিটি দেওয়া হচ্ছে, খরচকেও প্রায়োরিটি দেওয়া হচ্ছে। যেমন বাক্য যদি আমি বলি যে জমা খরচের খাতাটা বের করো, তার মানে জমার খাতাও বের করো, খরচের খাতাও বের করো। মানে যেই খাতায় জমা এবং খরচ দুইটাই আছে, দুইটাকে আমি সেম প্রায়োরিটি দিচ্ছি, তাই এটা হবে দ্বন্দ্ব সমাস। হাত ও পা, হাত পায়ে তেল মালিশ করে দাও, মানে হাতেও মালিশ করতে বলছে, পায়েও মালিশ করতে বলছে, তাইলে এটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। 19-20, 19-20 করো না, মানে কি? 19ও করো না, 20ও করো না। বৃষ্টি, ঝড় ও বৃষ্টি, ঝড় বৃষ্টির মৌসুম শুরু হয়েছে, মানে ঝড়ের মৌসুমও শুরু হয়েছে, বৃষ্টির মৌসুমও শুরু হয়েছে। পোটলা পুটলি নিয়ে তুমি চলে যাও, পোটলা পুটলি দুইটাকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। তুমি আমি গিয়ে গরু কিনে নিয়ে আসবো, তুমি এবং আমি দুইজনকেই প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আসা যাওয়ার সময় অনেক সমস্যা হয়েছে, মানে আসার সময়ও সমস্যা হয়েছে, যাওয়ার সময়ও সমস্যা হয়েছে, দুইটাকেই সেম প্রায়োরিটি দিচ্ছে। ধীরে সুস্থে এগিয়ে চলো, ধীরে এবং সুস্থে দুইভাবেই হচ্ছে এগিয়ে চলতে বলা হচ্ছে। ভালো মন্দ বিবেচনা করেই আমাকে চাকরিতে দিবেন, মানে হচ্ছে কি? ভালো বিবেচনা করবেন, মন্দ বিবেচনা করবেন, মানে কি? আমরা এখানে ভালো মন্দ দুইটাকেই সেম প্রায়োরিটি দিচ্ছে। সব এক্সাম্পল তোমাদেরকে বলে ফেললাম। ওকে, তো দেখো কিছু দ্বন্দ্ব সমাস একটু অন্যরকম। হ্যাঁ, কিছু দ্বন্দ্ব সমাস হচ্ছে আবার একটু অন্যরকম। এখন এই অন্যরকম দ্বন্দ্ব সমাসগুলা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে বিভক্তি। আমাদেরকে বুঝতে হবে কি? বিভক্তি। আমাদেরকে কি বুঝতে হবে? আমাদেরকে বুঝতে হবে হচ্ছে বিভক্তি। বিভক্তি। এখন এই বিভক্তি কি কি আছে? বিভক্তি 7 রকম আছে। কয় রকম আছে? বিভক্তি আছে হচ্ছে 7 রকমের। ঠোঁট শুকায় গেছে। তো এই 7 রকম বিভক্তি হচ্ছে আমরা দেখব। এখন প্রথমা বিভক্তি যেটা, ওটা হচ্ছে শূন্য বিভক্তি, মানে ওখানে বিভক্তি নাই, নাম দিছে প্রথমা বিভক্তি। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। কেন জানতে হবে? কারণ তুমি যদি সমাস বুঝতে চাও, ওটাও বাদ দিলাম, তুমি যদি তৎপুরুষ সমাস বুঝতে চাও, তাহলেই হচ্ছে তোমাকে জানতে হবে এই সমাসের ব্যাপারে। এখানে দাগ লাগছে নাকি? দাঁড়াও তো। যাই হোক, দেখি চলো আমরা এখন এখানে কি আছে। তো এই যে বিভক্তি, বিভক্তি হচ্ছে তোমার দ্বিতীয়া বিভক্তি থেকে আমরা শুরু করব। দ্বিতীয়া, তৃতীয়া, তারপর হচ্ছে তোমার চতুর্থী, তারপর হচ্ছে তোমার পঞ্চমী, তারপর হচ্ছে তোমার ষষ্ঠী, ঠিক আছে, ষষ্ঠী, তারপর হচ্ছে তোমার সপ্তমী। ওকে, এই কয়েকটা বিভক্তি হচ্ছে তোমাদের আছে। এখন দ্বিতীয় বিভক্তির মধ্যে আমরা কি পাবো জানো? দ্বিতীয় বিভক্তির মধ্যে পাবো আমরা হচ্ছে কে, রে, ঠিক আছে, দ্বিতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তির মধ্যে আছে হচ্ছে দ্বারা, দিয়া বা দিয়ে, ঠিক আছে, দ্বারা, দিয়া বা দিয়ে, আর হচ্ছে তোমার কর্তৃক, ঠিক আছে। এই যে দ্বারা, দিয়ে, এই দিয়ে এগুলো হচ্ছে তোমার মনে করো যে আবার অনেক সময় আমরা কিন্তু অনুসর্গের কাজে ব্যবহার করি, ঠিক আছে। এই যে দেখো কে, এখানে হচ্ছে অন্য কে, মানে দুইটাই কে বাট মিনিং আলাদা হয়। ওকে, তো এটা আমরা দেখবো, সমস্যা নাই। কে, তারপর হচ্ছে তোমার জন্য, তারপর নিমিত্ত, এগুলো হচ্ছে তোমার চতুর্থী বিভক্তি, ঠিক আছে। পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকেছে, হতে থেকেছে, হতে থেকে চে, এগুলো অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়, বিভক্তি হিসেবেও ব্যবহার করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার র এর, এটা হচ্ছে ষষ্ঠী, আর এটা হচ্ছে তোমার সপ্তমী এ অন্তস্থীয় তে। লাগলে একটা স্ক্রিনশট মেরে রাখো, লাগলে একটা স্ক্রিনশট মেরে রাখো এই জায়গাতে। বুঝতে পারছো যে এখানে হচ্ছে আমরা কি দেখলাম? সবগুলা বিভক্তিকে হচ্ছে আমরা দেখলাম। তো এই বিভক্তিগুলো আমাদের এখন কাজে লাগবে, বিভক্তিগুলো আমাদের এখন কাজে লাগবে। তো চলো আমরা হচ্ছে বিভক্তিগুলোকে কাজে লাগাই। দেখো কি বলতেছে, কিছু দ্বন্দ্ব সমাসে পুরোপদ এবং পরপদের বিভক্তি সমাসবদ্ধ হলেও বিদ্যমান থাকে। মানে কথাটা বুঝো, বিভক্তি সমাস হওয়ার পরে বিভক্তি চলে যায়, সমাস হওয়ার পরে বিভক্তি চলে যায় নর্মালি, কিন্তু এই যে আমাদের এই টাইপের সমাসগুলোতে বিভক্তিগুলা চলে যায় না, বিভক্তিগুলা থেকে যায়। সহজ একটা জিনিস মাথায় রাখো, বিভক্তি থেকে গেলে সেটাকে বলা হয় অলুক সমাস। যদি বিভক্তি সমাস হওয়ার পরে বিভক্তি থেকে যায়, চলে না যায়, গায়েব হয়ে না যায়, লোপ না পায়, তাহলে সেটাকে বলা হয় তোমার কি সমাস? অলুক সমাস। কি সমাস? অলুক সমাস। এখন অলুক সমাস হচ্ছে একটা স্পেশাল ভ্যারিয়েন্ট, এটা সব সমাসেই থাকতে পারে। যেমন অলুক দ্বন্দ্ব সমাস,
ঠিক আছে, অলুক তৎপুরুষ সমাস, অলুক বহুব্রীহি সমাস, সব টাইপেরই সমাসের ভিতরে থাকতে পারে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন প্রতিটা দেশের যেরকম রাজধানী থাকতে পারে সেরকম প্রতিটা সমাসেরও অলুক সমাস থাকতে পারে, অলুক দ্বন্দ্ব, অলুক তোমার হচ্ছে তৎপুরুষ, অলুক বহুব্রীহি এরকম। তো অলুক কি আবারও যদি তোমাদেরকে বলি, যে সমাসে মানে যে সমাসে ধরো সমাস হয়েছে, সমাস প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, বড় একটা জিনিসকে ছোট করেছি, বড় একটা জিনিস মানে ব্যাস বাক্যতে পদগুলার সাথে বিভক্তি যুক্ত ছিল। সমাসে নর্মালি হয় কি সমস্ত পদে বিভক্তিগুলা থাকে না, কিন্তু অলুক সমাসে এই বিভক্তিগুলো থেকে যায়। যেমন খেয়াল করে দেখো, এখানে তোমার মনে করো যে ডেফিনেশন দিয়ে দিয়েছে, এখন তোমাদেরকে এক্সাম্পল দেখাই, হাতে ও কলমে। হাতে ও কলমে, এই যে এই জায়গাতে তোমাদের যে হাতে এবং কলমে এক্সাম্পলটা দেওয়া হলো, এখানে তুমি খেয়াল করো যে ব্যাস বাক্যতে ছিল হাতে ও কলমে, সমস্ত পদেও ছিল, সমস্ত পদেও থাকছে হাতে ও কলমে। এখন সমস্যাটা এই জায়গাতে কি, ধরো আমি যদি তোমাদেরকে একটু ভেঙে লিখি, হাত এ, এটা কিভাবে তৈরি হলো জানো, হাত যোগ এ বিভক্তি, এই যে দেখো সপ্ত এ বিভক্তি, আর কলম যোগ এ বিভক্তি, কলম তোমার হচ্ছে যোগ, কলম যোগ এ বিভক্তি। তো হাতে, হাত যোগ এ হাতে, ঠিক আছে, এই যে হাত যোগ এ থেকে হয় হচ্ছে তোমার হাতে, কলম যোগ এ থেকে তোমার হয় হচ্ছে তোমার কলমে। তো হাতে ও কলমে কিভাবে তৈরি হয় ভেঙে দেখালাম তোমাদেরকে। এখন দেখো এখানে এ বিভক্তি যুক্ত ছিল, ঠিক আছে, এ বিভক্তি যুক্ত ছিল। এখন তুমি খেয়াল করো যে হাতে ও কলমে এখানে এ বিভক্তি যুক্ত ছিল, ছিল, এখানে কি বিভক্তিগুলো আছে নাকি নাই, আছে। লোপ পেয়েছে, লোপ পাওয়া মানে গায়েব হওয়া, না ভাইয়া লোপ পায়নি, এখানে আমাদের বিদ্যমান আছে, বিদ্যমান আছে মানে কি থেকে গেছে। এরকম যদি হয় তাহলে সেই সমাসগুলোকে আমরা বলবো হচ্ছে অলুক সমাস, মানে যে সমাসে বিভক্তি লোপ পায় না, থেকে যায়, সেগুলোকে অলুক সমাস বলে। সেম চোখে ও মুখে, এই যে দেখো এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে এরকম হবে যে চোখে ও মুখে, চোখ যোগ হচ্ছে তোমার এ, মুখ যোগ এ, দেখো চোখে মুখে আছে, চলন যোগ এ চলনে, বলন যোগ এ বলনে, চলনে বলনে, দেখো বিভক্তিগুলো রয়ে গেছে। যদি এমন হইতো যে চোখে মুখে হয়ে গেল চোখ মুখ, চোখ মুখ, ঠিক আছে, তখন কিন্তু আমাদের আর বিভক্তিগুলা থাকে না। দেখো যদি চোখে মুখে, চোখে মুখে থেকে যদি এরকম হতো যে চোখ মুখ, ঠিক আছে, তখন কিন্তু তুমি বলতে বলতে পারবা না যে ভাই এখানে বিভক্তিগুলো আছে, বিভক্তিগুলো এই জায়গাতে নাই, তখন এটাকে আর অলুক সমাস বলা যেত না। কিন্তু যেহেতু বিভক্তিগুলো রয়ে গেছে তাই সেটাকে আমরা অলুক সমাস বলবো। তো কখনো কখনো এই যে তোমার দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাস কিন্তু একাধিক পদেরও হয়। একাধিক পদের কিরকম, দুইটা পদ দেখছি আমরা, যেমন স্বর্গ নরক ভালো মন্দ, দুইটা দুইটা করে পদ, তিনটা হইতে পারে, চারটা হইতে পারে। দ্বন্দ্ব সমাস হবে কেন, যদি তিনটা থাকে, চারটা থাকে, পাঁচটা থাকে, 10টা থাকে, আমার কোনো প্যারা নাই, কিন্তু সবগুলার প্রায়োরিটি বা অর্থের প্রাধান্য সেম হইতে হবে। যেমন দেখো এখানে বলা হচ্ছে যে সাহেব বিবি ও গোলাম, ঠিক আছে, সাহেব বিবি ও গোলাম। তো এই সাহেব বিবি গোলাম আসলে ধরো হচ্ছে সাহেব বলতে ধরো জমিদার, বিবি হচ্ছে জমিদারের বউ, গোলাম হইতেছে চাকর, এরকম তোমরা মনে করতে পারো। কিন্তু আসলে এখানে ওই যে তাস খেলার কার্ড বোঝাচ্ছে সাহেব বিবি গোলাম, ঠিক আছে, ধরো কিং কুইং আর মনে হয় জোকার, মোস্ট প্রবাবলি, আমি আসলে জানি না। তো এই যে সাহেব বিবি ও গোলাম, তো এই সাহেব বিবি গোলাম এই তিনটাকেই বোঝাচ্ছে। দেখো যে সাহেব বিবি গোলামের কার্ডগুলো নিয়ে আসো, মানে কি সাহেবেরটা আনতে বলছে, বিবিরটা আনতে বলছে, গোলামেরটা আনতে বলছে। বা যদি অন্য এক্সাম্পল দেই, সাহেব বিবি ও গোলাম প্রাসাদে ঢুকলো, মানে কি সাহেবও ঢুকছে, বিবিও ঢুকছে, গোলামও ঢুকছে, তিনজনকেই সেম প্রায়োরিটি দিচ্ছে। পরের এক্সাম্পলটা আরো সহজ, দেখো হাত পা চোখ ও নাক, হাত পা চোখ নাক হলো, হাত পা চোখ নাক পরিষ্কার রাখতে হয়, মানে হাত পা চোখ নাক সবকিছুকেই পরিষ্কার রাখতে বলা হচ্ছে, সবগুলার প্রায়োরিটি এই জায়গাতে কি সেম, তাই এটাকে আমরা বলবো হচ্ছে দ্বন্দ্ব সমাস। কারণ দ্বন্দ্ব সমাস মানে হচ্ছে সমসমান পদগুলার অর্থ প্রাধান্য সেম হতে হবে, সমসমান পদ যতগুলো আছে সবগুলার হচ্ছে অর্থ প্রাধান্য সেম হতে হবে। তো সমসমান পদ যদি 20টা থাকে, 20টার অর্থ প্রাধান্য যদি সেম হয়, তাও সেটা কি সমাস হবে, তাও সেটা দ্বন্দ্ব সমাসই হচ্ছে আমাদের হবে। তারপর এখন আমরা শুরু করব হচ্ছে কর্মধারয় সমাস। কি সমাস, কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস কি জানো, এই যে আমরা একটু আগে এক্সাম্পল দেখলাম না, নীল যে পদ্ম নীল পদ্ম, এটাই তো, নীল যে পদ্ম নীল পদ্ম, নীল যে পদ্ম নীল পদ্ম, সমস্ত পদটা কি নীল যে পদ্ম, তাই না, তাই না, নীল যে পদ্ম হচ্ছে ব্যাস বাক্য, আর নীল পদ্ম হচ্ছে আমাদের সমস্ত পদ, ঠিক আছে। তো মাঝে মাঝে ধাক্কা দিয়ে তোমাদের ব্রেনটাকে সজাগ করে দিই, আবার ঘুমায় যেতে পারো ক্লাস করতে করতে। তো নীল পদ্ম হচ্ছে আমাদের সমস্ত পদ। নীল পদ্ম সমস্ত পদটার মধ্যে দুইটা পদে আছে, দুইটা পদ আছে, পূর্ব পদ হচ্ছে নীল,
পরপদ হচ্ছে পদ্ম, পূর্বপদ হচ্ছে নীল, পরপদ হচ্ছে কি আমাদের পদ্ম। এখন পূর্বপদ নীল, পরপদ হচ্ছে পদ্ম, কোনটার প্রায়োরিটি বেশি তোমাদেরকে বলছিলাম। তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছিলা যে ভাই এই জায়গাতে পদ্ম এটার প্রায়োরিটি বেশি, কারণ কি ঘুরে ফিরে এটা একটা পদ্ম ফুলকেই বোঝাচ্ছে, রাইট? তো পদ্ম এটার প্রায়োরিটি বেশি, ঘুরে ফিরে একটা পদ্ম ফুলকেই বোঝাচ্ছে। আর এটা হচ্ছে পরপদ, পদ্মটা হচ্ছে আমাদের পরপদ। তো পরপদ বুঝলাম, তার মানে এই সমাসে পরপদের ইম্পর্টেন্স বেশি। এই উপরে অ্যারো দিয়ে আমি বেশি বোঝাচ্ছি, বুঝতে পারছো? তো কর্মধারয় সমাস হচ্ছে যেই সমাসে দ্বন্দ্ব সমাসের মতো সবগুলা পদের প্রাধান্য সেম থাকে, এরকম না। কর্মধারয় সমাস হচ্ছে যেই সমাসে পরপদের অর্থ প্রাধান্য বেশি থাকে। যেমন একটু আগে এক্সাম্পল দিলাম, নীল পদ্ম, ব্যাসবাক্য ছিল নীল যে পদ্ম, নীল যে পদ্ম থেকে নীল পদ্ম। এখন নীল পদ্ম মানে হচ্ছে কি একটা পদ্ম ফুলকেই বোঝাচ্ছে, ঘুরে ফিরে এটা একটা পদ্ম ফুলেরই নাম। নীল পদ্ম, নীল হচ্ছে পূর্বপদ, পদ্ম হচ্ছে পরপদ, ঘুরে ফিরে এটা একটা পদ্ম ফুলকে বোঝাচ্ছে বিধায় আমরা বলতে পারবো এই জায়গায় পরপদের অর্থ প্রাধান্য বেশি। তার মানে এই যে পদ্ম, এটার প্রাধান্য এই জায়গায় বেশি, কারণ এটা একটা পদ্ম ফুলেরই নাম, পদ্ম ফুলকেই বোঝানো হচ্ছে। তাই এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য বেশি। আর যেই সমাসে পরপদের অর্থ প্রাধান্য বেশি থাকে তাকে বলা হয় কর্মধারয় সমাস। কি বলা হয়? কর্মধারয় সমাস। যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন গোলাপ নামের ফুল, গোলাপ ফুল, ঠিক আছে, গোলাপ ফুল না হয়ে শাপলা ফুল যদি হইতো, ঠিক আছে, বা বকুল ফুল যদি হইতো, বেলি ফুল যদি হইতো, তাও কিন্তু আমরা এটাকে একটা ফুলের নাম হিসেবেই ধরতাম, মানে ঘুরে ফিরে এটা একটা ফুলেরই নাম। আর ফুল এর নাম বোঝাচ্ছে এবং ফুল হইতেছে এই জায়গায় কি পদ? পরপদ। তার মানে এই জায়গায় পরপদের তোমার প্রাধান্য হচ্ছে বেশি। তাই আমরা বলতে পারবো এটা একটা কর্মধারয় সমাস। বা যা কাঁচা তাই মিঠা, মানে কাঁচা হোক তাও মিঠাই হবে, মানে এটা কাঁচা হোক বা পাকা হোক ঘুরে ফিরে এটা মিঠাই, খেতে হচ্ছে মজা, ওকে, মা খেতে হচ্ছে মিষ্টি। যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা, মিঠার প্রায়োরিটি বেশি এই জায়গায়, মিঠা হচ্ছে এই জায়গায় পরপদ, তাই এটা একটা কর্মধারয় সমাস। কিছু কর্মধারয় সমাসে দেখো আমরা এখন টাইপ বুঝবো, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। এই যে ক খ গ ঘ কর্মধারয় সমাসের যে এক্সাম্পল গুলা তোমরা দেখবে এগুলা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি কর্মধারয় সমাস থেকে প্রশ্ন আসে একটু বেশি। বলছে কি কিছু কর্মধারয় সমাসের সমসমান পদে যে যোজক থাকে, মানে যে হচ্ছে যোজক, যোজকের কাজ হচ্ছে যুক্ত করা, দুইটা শব্দকে যুক্ত করতে পারে বা দুইটা দুই পাশে বাক্যকে যুক্ত করতে পারে, হ্যাঁ, কানেক্টরের কাজ যেটা আমরা জানি। তো কিছু কর্মধারয় সমাসের সমসমান পদে যে যোজক থাকে, সমসমান পদে কি যোজক থাকে? যে যোজক থাকে। এখন তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করা হতে পারে, ধরো এক্সাম্পল চারটা চারটা অপশন দিয়ে দিবে, ক খ গ ঘ চারটা অপশন দিয়ে দিবে, তোমাকে বলবে নিচের কোন সমাসের ব্যাস বাক্যে যে যোজক রয়েছে, নিচের কোন সমাসের ব্যাস বাক্যে বা নিচের কোন সমাসের সমসমান পদে তোমার যে যোজক আছে। এখন এই যে সমস্ত পদের মধ্যে যে যোজক পাবা, সমস্ত পদের মধ্যে যে যোজক আছে না, আছে কোথায়? ব্যাস বাক্যের মধ্যে। এই জন্য শুরুতে তোমাদেরকে সিংহ চিহ্নিত আসনে ব্যাস বাক্য থেকে তোমাদেরকে দেখাইছিলাম যে দেখো এটা হচ্ছে তোমার পূর্বপদ, এটা পরপদ, আর এই তিনটা হচ্ছে সমসমান পদ, যা ব্যাস বাক্যে আছে তাই সমস্ত পদে আছে, কোনোটা সৌরজগৎ বা মঙ্গল গ্রহ থেকে কোনোটা আসে নাই, সবই হচ্ছে ভিতরেই আছে। তো দেখো বলছে যে কিছু কর্মধারয় সমাসে সমসমান পদে যে যোজক থাকে। তো তোমাকে পরীক্ষা এরকম ভাবে প্রশ্ন করবে যে নিচের কোন সমাসের সমসমান পদে যে যোজক রয়েছে, তখন তুমি খুঁজে বের করবা যে আচ্ছা ঠিক আছে, ও বেগুন ভাজা পাইছি, বেগুন ভাজা রাইট অ্যান্সার, এরকম ভাবে হচ্ছে প্রশ্নগুলো হবে। ওকে, তো দেখো খেয়াল করো যে এগুলার সমস্ত পদে, মানে এগুলার তুমি হচ্ছে সমসমান পদের মধ্যে যে যোজক পাবা। কিভাবে পাবো? কারণ দেখো খাস এটার সমসমান পদ, জমি একটা সমসমান পদ, যেও কিন্তু একটা সমসমান পদ। যে কি তুমি বলতে পারবে এটা সমসমান পদ না? না, পারবো না। তো পূর্বপদ হচ্ছে খাস, পরপদ হচ্ছে জমি, আর যে হচ্ছে মধ্যপদ। তো প্রতিটার ক্ষেত্রেই দেখো এখানে তোমার যে যোজক রয়েছে। ওকে, এখন তুমি বলতে পারো যে ভাই তাইলে এই জায়গাতে কি হবে? আমরা ফার্স্টে সমস্ত পদের দিকে তাকাবো, সমস্ত পদ থেকে আমরা পূর্বপদ এবং পরপদ বোঝার চেষ্টা করব। ওকে, আবার সব সময় ওইটাও হচ্ছে তোমার হবে না। এখন পূর্বপদ পরপদ কনফিউজ না হয়ে চলো হচ্ছে আমরা এই জায়গায় দেখো যে শান্ত শিষ্ট, শান্ত হচ্ছে পূর্বপদ, ওকে, শিষ্ট হচ্ছে পরপদ, আর বাদ বাকিগুলা হচ্ছে তোমার মধ্যপদ আর কি, মাঝামাঝি আছে বা অন্যান্য জিনিসপত্র। ওকে, পূর্বপদ এবং পরপদটা ঠিক মতো বুঝতে পারলেই হচ্ছে আমাদের হবে। দেখো কি বলছে যে খাস যে জমি, খাস জমি, খাস জমি বলতে আসলে সরকারি মালিকানায় যে জমি আছে সেই জমিগুলাকে বোঝানো হয়। খাস জমি বলতে সরকারি মালিকানায় যে জমিগুলো আছে সেই জমিগুলাকে বোঝানো হয়। তো
এখন এটা খাস জমি হোক, তোমার জমি হোক, আমার জমি হোক, এটা ঘুরে ফিরে একটা জমিকে বোঝাচ্ছে। তার মানে এখানে পরপদের প্রাধান্য বেশি, তাই এটা একটা কর্মধারয় সমাস। ওকে, পরপদের প্রাধান্য এই জায়গাতে বেশি, তাই কর্মধারয় সমাস। তোমাদেরকে বুঝাচ্ছি যে কর্মধারয় সমাস আসলে এটা কিভাবে হলো। চিত যে সাঁতার, চিত সাঁতার, ঘুরে ফিরে এটা একটা সাঁতারেরই নাম। চিত সাঁতার হোক, উল্টা সাঁতার হোক, ডিগবাজি সাঁতার হোক, প্রজাপতি হোক, যেমনই হোক না কেন, বুক সাঁতার হোক, এটা একটা সাঁতারেরই নাম। ঠিক আছে, সাঁতারের ইম্পর্টেন্স বা প্রায়োরিটি বেশি, আর সাঁতার হচ্ছে এই জায়গায় পরপদ, তাই এটা একটা কর্মধারয় সমাস। ঠিক আছে, দেখো ভাজা যে বেগুন, বেগুন ভাজা। ঠিক আছে, এখন এই জায়গাতে কোনটা পরপদ, কোনটা পূর্বপদ, কোনটা পরপদ আমরা কিভাবে হচ্ছে দেখবো। আমরা হচ্ছে আমাদের সমস্ত পদটায় খেয়াল করব। ঠিক আছে, তো ভাজা যে বেগুন, বেগুন ভাজা। ঠিক আছে, মানে এটা হচ্ছে তোমার ধরো এটা বেগুন হোক, আলু হোক, ভাজাই। ঠিক আছে, তো ধরো এটা হচ্ছে ভাজাই, এটা ভাজা হয়েছে। সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ, এটাকে সিদ্ধই করা হয়েছে। ওকে, কনক যে চাপা, কনক চাপা। টাক যে মাথা, টাক মাথা। খেয়াল করো, যে মাথা, ঘুরে ফিরে মাথাকেই হচ্ছে বোঝানো হচ্ছে। টাক যে মাথা মানে, টাক মাথা মানে কি, একটা মাথাকেই বোঝানো হচ্ছে, তাই না? টাক মাথা বা চুলওয়ালা মাথা, যেটাই বলা হোক না কেন, একটা মাথাকেই বোঝানো হচ্ছে। তার মানে মাথার প্রায়োরিটি হচ্ছে এই জায়গাতে বেশি, তাই এটাকে আমরা বলবো হচ্ছে কি, এটাকে বলবো হচ্ছে কর্মধারয় সমাস, পরপদের প্রাধান্য বেশি। ঠিক আছে, তো যে চালাক সেই চতুর, মানে ঘুরে ফিরে বলতেছে যে চালাক সেই চতুর, মানে ঘুরে ফিরে চতুরই হবে, তাই পরপদের প্রাধান্য বেশি। যে শান্ত সেই শিষ্ট। ঠিক আছে, মানে যে শান্ত হবে সেই শিষ্ট হবে, ঘুরে ফিরে শিষ্টই হবে। শিষ্ট মানে ভদ্র আর কি বলতে গেলে। তো পরপদের প্রায়োরিটি বেশি। এখানে তো আর মনে করো সূত্র অনুযায়ী আমরা সলভ করতে পারি না, আমাদেরকে একটু বুঝে নিতে হয়। এই যে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা বুঝতেছো। তো এই প্রতিটা ক্ষেত্রে দেখো তোমাদের যে যোজক আছে, এগুলার ব্যাস বাক্যতে এই যে মধ্যপদ হিসেবে যে যোজক আমরা পাই ম্যাক্সিমাম জায়গাতে, এবং সেই যে যোজকটা কিন্তু আসলে আমাদের সমস্ত পদে থাকে না, ভ্যানিশ হয়ে যায়। হ্যাঁ, সমস্ত পদে আমরা ইউজ করি না, তাই আমাদের এক্সাম্পল যখন দিবে, কোয়েশ্চেন যখন দিবে, তখন আমরা একটু কনফিউজড হয়ে যাই, কারণ কোয়েশ্চেনে ব্যাস বাক্য দেওয়া থাকে না। কোয়েশ্চেনে ব্যাস বাক্য দেওয়া থাকে না, কোয়েশ্চেনে সমস্ত পদ দেওয়া থাকে, আর যে থাকবে ব্যাস বাক্যের মধ্যে। তাই তোমাদেরকে বলছি, এই যে বোঝাই দিলাম, ব্যাপারটা বোঝা খুবই ইজি, বাকিটা তোমরা পড়ে নিতে হবে। যে পড়বা সে পারবা, যে পড়বা না সে পারবা না। তারপর দেখো, কিছু কর্মধারয় সমাসে পূর্বপদ সংখ্যাবাচক শব্দ হয়, এগুলাকে দ্বিগু কর্মধারয় সমাস বলে। আমরা যখন ক্লাস 10-এ ছিলাম, এসএসসি দিছি, তখন আমরা দ্বিগু সমাস আলাদা একটা টাইপ হিসেবে শিখছি, কিন্তু এটা কর্মধারয় সমাসের ভিতরেই আমরা এখন পড়ি। তো কিছু কর্মধারয় সমাসের কি হয়, পূর্বপদ সংখ্যাবাচক হয়। কি হয়, পূর্বপদ সংখ্যাবাচক হয়। সংখ্যাবাচক শব্দ মানে কি, যেই শব্দ দিয়ে সংখ্যা বা নাম্বার বোঝায়, সিম্পল। তো সেগুলাকে দ্বিগু কর্মধারয় সমাস বলে। যেমন দেখো, ত্রিফলা, ত্রিফলা, এটা খেয়াল করো, এটার পূর্বপদ হচ্ছে ত্রি, পূর্বপদ হচ্ছে ত্রি, যেটার মানে হচ্ছে তিন। পূর্বপদ হচ্ছে ত্রি, যেটার মানে হচ্ছে তিন। ঠিক আছে, তিন ফলের সমাহার ত্রিফলা। আর তোমার হচ্ছে ত্রিফলা মানে কি, তিনটা ফলকে একত্রিত করছে আর কি। ধরো কেউ আসছে, তুমি খেতে দিছো তিনটা ফলকে একত্রিত করে, আম, কাঁঠাল, জাম, ত্রিফলা। ঠিক আছে, তো ত্রি মানে তিন, তিন হচ্ছে কি, সংখ্যা বোঝায়, তার মানে এটা একটা সংখ্যাবাচক শব্দ। আর এই কর্মধারয় সমাসের পূর্বপদ কি দেখো, সংখ্যাবাচক শব্দ, তাই এটা হচ্ছে দ্বিগু কর্মধারয় সমাস। ঠিক আছে, কিভাবে এটা কর্মধারয় সমাস, কারণ ঘুরে ফিরে ফলই বোঝাচ্ছে, ফলই বোঝাচ্ছে, ফল হচ্ছে পরপদ, তাই। তো দেখো, চার রাস্তার মিলন, চৌরাস্তা, যে দেখো চৌ, চৌ মানে হচ্ছে চার। ঠিক আছে, এটার ব্যাখ্যা এই জায়গাতেই দেওয়া আছে, মানে যা চৌ তাই চার। সমস্ত পদে একটু পরিবর্তন করে লিখছি, ডাজন্ট ম্যাটার, বাট মিনিং সেম ভাই, তাই না? যেমন থ্রি থেকে তিন, তিন, তিন মানেই থ্রি, থ্রি মানেই হচ্ছে তিন। ওকে, তো চৌরাস্তা, ঘুরে ফিরে দেখো এটার পূর্বপদ হচ্ছে সংখ্যাবাচক শব্দ, এটার পূর্বপদ হচ্ছে সংখ্যাবাচক শব্দ, রাইট? তো এই সংখ্যাবাচক শব্দ পূর্বপদ, তার মানে এটা একটা দ্বিগু কর্মধারয় সমাস। কিভাবে এটা কর্মধারয় সমাস, কারণ ঘুরে ফিরে এখানে রাস্তাই বোঝাচ্ছে। চৌরাস্তা মানে কি, চারটা রাস্তার মাথা। চৌরাস্তা মানে কি, চারটা রাস্তার মাথা। রাস্তার প্রায়োরিটি এই জায়গায় বেশি, চারের প্রায়োরিটি এই জায়গায় বেশি না। রাস্তা বোঝাচ্ছে ঘুরে ফিরে, রাস্তার অংশ বোঝাচ্ছে, তাই না? চৌরাস্তা তো রাস্তারই অংশ, তো রাস্তার অংশ বোঝাচ্ছে, তাই এটা আমাদের হবে কর্মধারয় সমাস, এবং পূর্বপদ সংখ্যাবাচক হওয়ায় দ্বিগু কর্মধারয় সমাস হয়েছে। তারপর দেখো, কিছু কর্মধারয় সমাসে সমস্যমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়, মানে এটাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস, নামের ভিতরেই পরিচয় আছে, কি বলতেছে, মধ্যপদলোপী মানে কর্মধারয় সমাস। তোমাদেরকে এখন পর্যন্ত এই সমাসের আলোচনায় কোনো জায়গায় বুঝাইছে মধ্যপদ কোনটা না, কিন্তু আমি কিন্তু তোমাদেরকে শুরুতেই বলে দিছি যে মধ্যপদ কোনটা। এই যে সিংহ চিহ্নিত আসন, চিহ্নিতটা হচ্ছে আমাদের এই জায়গায় মধ্যপদ, তাই না? তো এই মধ্যপদ যদি ভ্যানিশ হয়ে যায়, মানে ধরো ব্যাস বাক্যে তিনটা পদ আছে, পূর্বপদ,
পরপদ মধ্যপদ, আমি তোমাদেরকে ওই এক্সাম্পলটা থেকেই বুঝাই, তাইলেই তো তোমরা বুঝে যাও। দেখো এটা হচ্ছে একটা মধ্যপদলোপী কর্মধারয় সমাসের এক্সাম্পল। হ্যাঁ, মধ্যপদলোপী কর্মধারয় সমাসের এক্সাম্পল। এটা কিভাবে? সিংহাসন, ঘুরে ফিরে এটা একটা আসন বা বসার জায়গারই নাম। তাই আমরা বলতে পারি আসনের প্রায়োরিটি বেশি, তার মানে পরপদের প্রায়োরিটি বেশি, তাই এটা একটা কর্মধারয় সমাস। খেয়াল করে দেখো, সিংহ পূর্বপদ, আসন পরপদ, সিংহ আছে আসনও আছে। ওকে, সিংহাসন ভাঙলে সিংহ এবং আসন পাওয়া যায়, ভেঙে বিশ্লেষণ করলে। ওকে, কিন্তু চিহ্নিত যেটা হচ্ছে মধ্যপদ তোমাদেরকে বলে দিছিলাম, এটাকে কি তুমি দেখতে পাচ্ছ? এখানে না, এটা কি হয়েছে? লোপ পেয়েছে বা ভ্যানিশ হয়ে গেছে ভাইয়া। এই দুইটা আছে বাট মাঝখানেরটা নাই। যেহেতু ভ্যানিশ হয়ে গেছে, আমরা বলতে পারবো যে এই কর্মধারয় সমাসটা মধ্যপদলোপী। মানে কি? মধ্যপদ লোপ পেয়েছে বা ভ্যানিশ হয়েছে এই কর্মধারয় সমাসে। ওকে, এই ধরনের কর্মধারয় সমাসকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। দেখো, মিলিয়ে দেখো, কিছু কর্মধারয় সমাসে সমসমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়, যেটাকে এই জায়গাতে ভেঙে লিখছে, এগুলাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। তো তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে যে নিচের কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস? জিজ্ঞেস করা কি হতে পারে? নিচের কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস? দেখো, এখানে কিন্তু আমাদের এক্সাম্পল দেওয়া আছে। ঘি মাখানো ভাত, ঘি ভাত, ঘি মাখানো ভাত, ঘি ভাত। এই যে দেখো, ঘি পূর্বপদ আছে, আছে। তারপর হচ্ছে ভাত পরপদ আছে, আছে। মাখানো মধ্যপদ, মাখানোকে এই জায়গায় দেখতে পাচ্ছ? পাচ্ছি না, কি হয়েছে? লোপ পেয়েছে, তাই এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কিভাবে কর্মধারয় সমাস হলো? কারণ ঘি ভাত বলতেছে, ঘি ভাত, ঘি মাখানো হোক, গুড় মাখানো হোক, তারপর দুধ মাখানো হোক, যেটাই হোক না কেন, এটা ভাতই হবে। ভাত, ঘি ভাত, এটা একটা ভাত, ভাতকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাই ভাতের প্রায়োরিটি বেশি। ভাত হচ্ছে পরপদ, তার মানে পরপদের প্রাধান্য বেশি, কর্মধারয় সমাস। হাতে পরা হয় যে ঘড়ি, ঘুরে ফিরে এটা একটা ঘড়িকেই বোঝাচ্ছে, ঘড়ি হচ্ছে পরপদ, তাই কর্মধারয় সমাস আগেই বলে নিলাম সিম্পলি। তো দেখো, হাত, হাত হচ্ছে আমাদের পূর্বপদ, হাত পেয়েছি, পেয়েছি। ঘড়ি হচ্ছে আমাদের পরপদ, ঘড়ি পেয়েছি, পেরেছি, পেয়েছি। মাঝখানে যা আছে তা হচ্ছে মধ্যপদ, আছে, নাই, কি হয়েছে? ভ্যানিশ হয়ে গেছে, তাই মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তারপর আছে হচ্ছে ঘর জামাই। ঠিক আছে, ঘর জামাই, তোমাদের অনেকের স্বপ্ন যে ভাইয়া আমরা ঘর জামাই হব। ঠিক আছে, পড়াশোনা কিছুই করব না, সারাদিন মানে ভিডিও দেখব, তারপর হচ্ছে কি বলে, রিলস দেখব, শর্টস দেখব, টিকটক দেখব, গেম খেলবো, তারপরে হইতেছে আমরা ঘর জামাই হব, তোমাদের স্বপ্ন। তো দেখো, এই ঘর জামাইটা কি সমাস? এই ঘর জামাই হইতেছে একটা তোমার কর্মধারয় সমাস। কিরকম? ঘর জামাই হোক আর বাহির জামাই হোক, ঘুরে ফিরে একটা জামাইকে বোঝাচ্ছে, একজন জামাইকে বোঝাচ্ছে। মানে ঘর জামাইকে, ঘর জামাই একজন জামাই। তো এখানে জামাইয়ের ইম্পর্টেন্স বেশি, জামাইয়ের প্রায়োরিটি বেশি। তাই আমরা বলতে পারি যে এখানে পরপদ বা জামাইটা কি, দেখো পরপদ না, পরপদের প্রাধান্য এই জায়গায় বেশি, তাই কর্মধারয় সমাস। এখন কিভাবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস? খেয়াল করে দেখো, এখানে ঘর আছে, আছে, ঘর কি? পূর্বপদ, পূর্বপদ আছে, আছে। জামাই কি? পরপদ, যার প্রায়োরিটি বেশি, যে জন্য কর্মধারয় সমাস, আছে, আছে। ঠিক আছে, তাইলে হচ্ছে এই জায়গাতে নাই কি? এই জায়গাতে নাই হচ্ছে আমাদের আশ্রিত। আশ্রিত কি? মধ্যপদ, মধ্যপদ কি হয়েছে? ভ্যানিশ হয়ে গেছে, তাই আমরা বলতে পারি এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঠিক আছে, তারপর দেখো, বিজয় নির্দেশক পতাকা, মানে জিতে গেলে, যুদ্ধে জিতে গেলে পতাকা উড়ায় না, সেরকম পতাকার প্রায়োরিটি বেশি, ঘুরে ফিরে এটা একটা পতাকাকেই বোঝায়, পতাকার প্রায়োরিটি বেশি। পতাকা এই জায়গাতে হচ্ছে তোমার পরপদ। তো দেখো, এই যে মাছি এসে দাগ দিয়ে গেছে, তো পতাকা আছে, আছে, পরপদ আছে, পুরোপদ বিজয় আছে, আছে। নায়িকি নির্দেশক, নির্দেশক হচ্ছে আমাদের মধ্যপদ, তার মানে এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কারণ কি? মধ্যপদ হচ্ছে আমাদের লোপ পেয়ে গিয়েছে। তারপর দেখো, এই জায়গাতে আমাদের কয়েকটা সমাস আমরা দেখব। এই সমাসগুলা বোঝাটা খুবই সহজ। ঠিক আছে, কিন্তু তার আগে আমাদেরকে কয়টা জিনিস একটু দেখতে হবে। তার আগে আমাদের কয়টা জিনিস একটু দেখতে হবে। উপমান বুঝতে হবে, উপমেয় বুঝতে হবে, এই জিনিসপত্রগুলো বুঝতে হবে। তো চলো আমরা একটা এক্সাম্পল লিখি। যে আমি যে এক্সাম্পলটা সবসময় ব্যবহার করি সেটা দিব। উৎস, উৎস হচ্ছে আমার একটা জুনিয়রের নাম, ও অনেক লম্বা, বুঝছো? তো উৎস জিরাফের মতো লম্বা। কার মতো? উৎস জিরাফের মতো লম্বা। উৎস জিরাফের মতো, ঠিক আছে, উৎস জিরাফের মতো লম্বা। ওকে, তো উৎস জিরাফের মতো লম্বা এক্সাম্পলটা আমরা লিখলাম। তো এখন খেয়াল করে দেখো যে এটার মধ্যে থেকে কিন্তু আমরা উপমান এবং উপমিত কর্মধারয় সমাস বুঝে যাব। ঠিক আছে, উপমান এবং উপমিত কর্মধারয় সমাস বুঝে যাব। এখন তোমরা দেখো, আমরা কিন্তু তুলনা করতেছি। হ্যাঁ, উৎস জিরাফের মতো লম্বা, উৎস জিরাফের মতো লম্বা, কাকে তুলনা করতেছি? কাকে তুলনা করছি? কাকে তুলনা করছি? ঠিক আছে, কাকে তুলনা
করছি। তুলনাটা কাকে করছি? দেখো, উৎস জিরাফের মতো লম্বা, মানে আমি উৎসকে তুলনা করছি, তাই না? কাকে তুলনা করছি? উৎসকে তুলনা করছি। কার সাথে তুলনা করছি? কার সাথে? ঠিক আছে, কার সাথে? কার সাথে তুলনা করছি? জিরাফের সাথে তুলনা করছি। কার সাথে? জিরাফের সাথে তুলনা করছি। এবং আরেকটা কথা কিন্তু বলতেছি, এই জায়গাতে একটা গুণের কথা বলা হচ্ছে, গুণ বা একটা বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, বা ধর্মের কথা বলা হচ্ছে। সেটা হচ্ছে কি? গুণবাচক শব্দ। ঠিক আছে, এটা হচ্ছে ধরো গুণবাচক শব্দ। এই লম্বাটা হচ্ছে গুণবাচক শব্দ। দেখো, এই এক্সাম্পল থেকে আমাদের বোঝা হয়ে গেছে কোনটা কি। উৎসকে তুলনা করছি, ওকে, জিরাফের সাথে তুলনা করছি, এবং তুলনা করে একটা গুণের কথা বলতেছি, লম্বা। এটা হচ্ছে গুণবাচক শব্দ, বুঝতে পারছো? তো যাকে তুলনা করি, ঠিক আছে, যাকে তুলনা করি মানে যাকে তুলনা করি সে হচ্ছে তোমার উপমেয়। যাকে তুলনা করি সে হচ্ছে তোমার উপমেয়। যার সাথে তুলনা করি, ঠিক আছে, মানে যে দেখো লিখে দিচ্ছি যাকে, ওকে, যাকে তুলনা করি সে হচ্ছে উপমেয়। যার সাথে তুলনা করি, কি? যার সাথে তুলনা করি, ঠিক আছে, যার সাথে তুলনা করি সে হচ্ছে উপমান, সে হচ্ছে উপমান। এই যে দেখো জিরাফ, জিরাফের সাথে তুলনা করতেছে, জিরাফ হচ্ছে উপমান। জিরাফের সাথে তুলনা করছিস, জিরাফ হচ্ছে উপমান। আর এরপরে কি আছে দেখো, লম্বা, লম্বা হচ্ছে তোমার গুণবাচক শব্দ। লম্বা কি? লম্বা হচ্ছে তোমার গুণবাচক শব্দ, বুঝতে পারছো? তো এই জায়গাতে আমরা আবারও বলি, উৎস জিরাফের মতো লম্বা, উৎস জিরাফের মতো লম্বা। উৎসকে তুলনা করছি তাই উৎস উপমেয়। যাকে তুলনা করি সে হচ্ছে উপমেয়। উৎসর সাথে মানে জিরাফের সাথে উৎসকে তুলনা করতেছি, উৎস জিরাফের মতো লম্বা, জিরাফ হচ্ছে উপমান। যার সাথে তুলনা করি সে হচ্ছে উপমান, আর লম্বা হচ্ছে তোমার গুণবাচক শব্দ। এতটুকু। উপমান এবং উপমেয় বোঝা গেছে? এখন আমরা বুঝবো। দেখো, বলা হচ্ছে যাকে তুলনা করা হয়, যাকে মানে যাকে তুলনা করা হয় সে কি? যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমেয়। দেখো বলতেছে যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমেয়। কিছু কর্মধারয় সমাসে উপমেয়র পদের সাথে উপমান পদের, ধরো হচ্ছে, আচ্ছা আচ্ছা দাঁড়াও, উপরে একটা গ্যাপ গেছে। যার সঙ্গে তুলনা করা হয় সে হচ্ছে উপমান। যার সঙ্গে, এই যে কার সাথে, দেখো যার সাথে তুলনা করা হয় সে হচ্ছে উপমান, জিরাফ যেরকম। যার সাথে তুলনা করা হয় সে হচ্ছে উপমান, ওকে। কিছু কর্মধারয় সমাসে উপমানের সাথে গুণবাচক শব্দের, এই যে দেখো গুণবাচক শব্দ কোনটা, যে কথাটা বলছে এটা হচ্ছে গুণবাচক শব্দ। তো গুণবাচক শব্দ কোনটা আমরা দেখতেই পাচ্ছি। তো বলছে দেখো, যার সঙ্গে তুলনা করা হয় সে হচ্ছে তোমার উপমান, আর যেটা বলা হয় এটা হচ্ছে তোমার গুণবাচক শব্দ। তো উপমানের সাথে গুণবাচক শব্দের সমাস হলে, উপমানের সাথে গুণবাচক শব্দের সমাস হলে সেটাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। কি বলতেছি? উপমানের সাথে গুণবাচক শব্দের সমাস হলে, মানে দেখো বলছে কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়, মানে ওই সমাসে উপমান পদটাকে খুঁজে বের করবা এবং তার সাথে গুণবাচক শব্দের সমাস হচ্ছে কিনা তা দেখবা। যদি এটা হয় তাইলেই বুঝবে এটা উপমান কর্মধারয় সমাস। যেমন খেয়াল করে দেখো, কাজলের মতো কালো, কাজলের মতো কালো, কার সাথে তুলনা দিচ্ছি? কার সাথে তুলনা দিচ্ছি? কাজলের মতো কালো, কাজলের সাথে তুলনা দিচ্ছি। কাজলের মতো বলতেছি আমি, কাজলের সাথে হচ্ছে আমি তুলনা দিচ্ছি। তো কাজল হইতেছে এই জায়গাতে উপমান। কাকে তুলনা দিচ্ছি? কাকে তুলনা দিচ্ছি মানে কি বলবো, মানে এই জায়গাতে দেখো যেমন বলছিলাম যে উৎস জিরাফের মতো লম্বা, জিরাফের সাথে তুলনা দিচ্ছি, উৎসকে তুলনা দিচ্ছি, ঠিক আছে। তো কাকে, এখানে কাকে তুলনা দিচ্ছি বলা নাই, তার মানে এই জায়গাতে আমাদের উপমেয় বলা নাই। আর এই জায়গাতে সাধারণ গুণ বা গুণবাচক শব্দ কোনটা? কালো। যদি বলা হতো কাজলের মতো কালো চুল, কাজলের মতো কালো চুল, তাহলে আমরা বলতে পারতাম যে কাজলের সাথে আমি চুলকে তুলনা দিচ্ছি। কাজল হবে উপমান, কাজলের সাথে তুলনা দিচ্ছি, আর চুল হচ্ছে উপমেয়, মানে চুলকে তুলনা দিচ্ছি তাই। তো দেখো এখানে সমাস হয়েছে কিসের মধ্যে? কাজল এবং কালো। কাজল কি? কাজল উপমান। কালো কি? কালো হচ্ছে তোমার গুণবাচক শব্দ, ঠিক আছে। উপমানের সাথে গুণবাচক শব্দের যদি তোমার সমাস হয় সেটাকে আমরা বলতে পারি উপমান কর্মধারয় সমাস। গেল। শসের মতো ব্যস্ত, শস মানে হচ্ছে খরগোশ, ব্যস্ত মানে কি? কি কি করব কি করব, ওকে। তো শস ব্যস্ত মানে হচ্ছে যখন খরগোশ উপরে ঈগল পাখি বা চিল দেখে তখন খরগোশ দৌড়াদৌড়ি শুরু করে।
ব্যস্ত হয়ে যায় নিজেকে বাঁচানোর জন্য। মানুষের মাঝে মধ্যে এরকম নার্ভাস সিচুয়েশন ক্রিয়েট হয় কিনা? হয় না? তো দেখো তখন মানুষ হচ্ছে এরকম যখন করে তখন সেটাকে বলা হয় শশব্যস্ত হয়ে যাওয়া। কি বলা হয়? শশব্যস্ত হয়ে যাওয়া। তো দেখো এই শসের মতো ব্যস্ত মানে হচ্ছে তোমার শশব্যস্ত। তো দেখো শসের মতো ব্যস্ত মানে আমি এখানে শসের সাথে তুলনা দিচ্ছি। তার মানে শস হচ্ছে এই জায়গাতে উপমান। আর একটা বৈশিষ্ট্যের কথা বলতেছি যেটা হবে তোমার গুণবাচক শব্দ। কিন্তু শসের মতো ব্যস্তকে যদি বলতাম শসের মতো ব্যস্ত আমি, তখন বলতে পারতাম যে আমি হচ্ছে উপমেয়। কারণ আমাকে তুলনা দিচ্ছি শসের সাথে। শসের সাথে যেহেতু তুলনা দিচ্ছি শস হচ্ছে আমাদের উপমান। না, সেটা কিন্তু হয় নাই। তার মানে এই জায়গাতে উপমেয় বলা নাই। সমাস হইছে কার মধ্যে? শস ব্যস্ত। শস কি? তোমার উপমান। ব্যস্ত কি? গুণবাচক শব্দ। উপমানের সাথে গুণবাচক শব্দে, উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হলে সেটাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। এটা মনে রাখবা। এই যে এই কথাটা মনে রাখবা। দেখো এই সমাসে তোমার পরপদ বিশেষণ হয়। খেয়াল করে দেখো পরপদ বিশেষণ কিনা। কালো। কালো বলতে রং বোঝাচ্ছে, কোনো কিছু রং বোঝাচ্ছে, রঙের নাম বোঝাচ্ছে না। তাই বিশেষণ। আর শসের মতো ব্যস্ত। ব্যস্ত বলতে অবস্থা বোঝাচ্ছে। কি অবস্থায় আছে? শস কি অবস্থায় আছে? অবস্থা যেহেতু বোঝায় আমরা বিশেষণ পড়বো। মানে মানে পরের ক্লাসগুলোতে বা যারা পড়ে আসছো আগের ক্লাসগুলোতে দেখে আসছো অন্য ক্লাসগুলা তারা বুঝবা। তো দেখো শস ব্যস্ত। শসের মতো ব্যস্ত। ব্যস্ত মানে অবস্থা বোঝায়। ঠিক আছে? তাই এটা হচ্ছে বিশেষণ। তারপর দেখো যাকে তুলনা করা হয় তাকে কি বলা হয়? উপমেয় আমরা জানি। উৎস যেরকম ছিল উৎসকে তুলনা করছিলাম। যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমেয়। কিছু কর্মধারয় সমাসে উপমেয়র সাথে উপমানের সমাস হয়। সিম্পল, এটা সবচেয়ে সহজ। উপমেয়র সাথে উপমানের সমাস হয় মানে উপমেয় মেয়র সাথে হচ্ছে উপমানের সমাস হয়। দ্যাটস ইট। ওকে, উপ আর লিখলাম না। তো এগুলাকে উপমিত কর্মধারয় সমাস বলে। কি সমাস বলে? উপমিত কর্মধারয় সমাস বলে। এই যে এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাসের ফর্মুলা। পুরুষ সিংহের ন্যায় মানে পুরুষ সিংহের মতো। পুরুষ সিংহের মতো। কার মতো? সিংহের মতো। তাহলে আমি পুরুষকে সিংহের সাথে তুলনা করছি। কার সাথে তুলনা করছি? সিংহের সাথে। সিংহ হচ্ছে আমার এই জায়গাতে উপমান। কাকে তুলনা করছি? পুরুষকে। পুরুষ হচ্ছে এই জায়গাতে আমার উপমেয়। ঠিক আছে? এই জায়গাতে গুণবাচক শব্দ থাকে না সচরাচর। দেখো সিংহ পুরুষ। সিংহ কি? সিংহ হচ্ছে আমাদের উপমেয় আর পুরুষ হচ্ছে আমাদের উপমান। তো দেখো উপমেয় এবং উপমানের মধ্যে সমাস হয়েছে কিনা? হয়েছে। তার মানে এটা হচ্ছে আমাদের উপমিত কর্মধারয় সমাস। আখি পদ্মের ন্যায় মানে আখি চোখ পদ্মের মতো, দেখতে সুন্দর আর কি। চোখ পদ্মের মতো। চোখকে পদ্মের সাথে তুলনা করছি। চোখ হচ্ছে আমাদের তাহলে উপমেয়। ঠিক আছে? আর পদ্মের সাথে যেহেতু তুলনা করছি পদ্ম হচ্ছে আমাদের উপমান। তো দেখো পদ্ম আখি। পদ্ম কি? পদ্ম হচ্ছে আমার উপমান। আখি হচ্ছে আমার উপমেয়। এই যে উপমানের সাথে উপমেয়র সমাস হইলেই হবে। আগে পিছে ডাজন্ট ম্যাটার। তারপর দেখো মুখ চন্দ্রের ন্যায় মানে মুখ চাঁদের মতো। চন্দ্রের মতো, চন্দ্রের ন্যায়, চন্দ্রের মতো মানে কি? চন্দ্রের সাথে তুলনা করছি। চন্দ্র হচ্ছে আমাদের উপমান আর মুখ হচ্ছে আমাদের উপমেয়। ওকে, তো দেখো সমাস হয়েছে চন্দ্রমুখ। চন্দ্র হচ্ছে কি? আমাদের উপমান। আর তোমার মুখ হচ্ছে তোমার কি? তোমার হচ্ছে উপমেয়। তো উপমানের সাথে উপমেয় সমাস হয়েছে কিনা? হয়েছে। তাইলে আমরা এটাকে বলতে পারবো উপমিত কর্মধারয় সমাস। ওকে, দেখো এই সমাসে উভয় পদই বিশেষ্য হয়। খেয়াল করে দেখো যে উভয় পদই বিশেষ্য এই জায়গাতে কি না। খেয়াল করো চন্দ্রমুখ। চন্দ্র চাঁদ হচ্ছে তোমার একটা জিনিসের নাম। মুখ হচ্ছে তোমার একটা অঙ্গের নাম। দুইটাই বিশেষ্য। পদ্ম একটা ফুলের নাম, আখি একটা অঙ্গের নাম। দুইটাই বিশেষ্য। সিংহ পুরুষ দুইটাই হচ্ছে প্রাণীর নাম। মানুষও প্রাণী, সিংহও প্রাণী। তো দুইটাই হচ্ছে তোমার বিশেষ্য। এই জিনিসগুলা একটু খেয়াল করবা। এই লাইনগুলো ইগনোর করো না। ঠিক আছে? এই লাইনগুলো হচ্ছে ইগনোর করো না। এরপরে আছে হচ্ছে আমাদের রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসটা আরো সহজ। রূপক কর্মধারয় সমাসে উপমান এবং উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয়। ঠিক আছে? উপমান এবং উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয়। অভেদ মানে হচ্ছে দুইটাকে সেম মনে করা হয়। ঠিক আছে? অভেদ কল্পনা করা মানে দুইটাকে সেম মনে করা। অভেদ কল্পনা করা মানে হচ্ছে দুইটাকে সেম মনে করা। বুঝতে পারছো? তো ধরো হচ্ছে এগুলাকে রূপক কর্মধারয় সমাস বলে। এখন উপমান এবং উপমেয়, ধরো বিষাদ রূপ সিন্ধু। হ্যাঁ, বিষাদের মতো সিন্ধু। বিষাদ মানে দুঃখ, সিন্ধু মানে সাগর। হ্যাঁ, তো বিষাদের মতো সাগর। তাইলে বিষাদ হইতেছে আমাদের উপমান। সিন্ধুকে আমি তুলনা করতেছি, সিন্ধু হচ্ছে আমার উপমেয়। বুঝতে পারছো কোনটা উপমান কোনটা উপমেয়? তো বিষাদ হচ্ছে আমার কি? বিষাদ হচ্ছে আমার উপমান। ওকে, বিষাদ হচ্ছে আমার উপমান
আর সিন্ধু হচ্ছে আমার, বিষাদ হচ্ছে আমার উপমান, ঠিক আছে, বিষাদ আমার উপমান, সিন্ধু হচ্ছে উপমেয়। ওকে, তো বিষাদ সিন্ধু, ঠিক আছে। তারপর তোমার মনে করো যে মন মাঝি, মন মাঝিতে মন রূপ মাঝি মানে মনের মতো মাঝি, মনের সাথে তুলনা দিচ্ছি, মন হচ্ছে আমার উপমান, মাঝি হচ্ছে আমার উপমেয়। এখন আমাদের বুঝতে হবে এখন আমাদের বুঝতে হবে যে উপমান এবং উপমেয় এটার মধ্যে অভেদ কল্পনা মানে কি। মানে আমাদের এখন বুঝতে হবে যে রূপক কর্মধারয় সমাসে যে বলল উপমান এবং উপমেয়র মধ্যে অভেদ কল্পনা করা হয়, এই অভেদ কল্পনা বা সেম, দুইটাকে সেম মনে করার মানেটা কি। ধরো ব্যাপারটা এখানে বলতেছে হচ্ছে বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু মানে কি, দুঃখ সাগরের মতো, মানে দুঃখটা হচ্ছে এত বিশাল যে সাগরের মতো। দেখো বলতেছে কি বিষাদ সিন্ধু, বিষাদ মানে দুঃখ, সিন্ধু হচ্ছে সাগর, মানে দুইটা জিনিস মিলল কিভাবে। ধরো কেউ একজন তোমার মনের ভিতরে এত ব্যথা দিয়ে গেল, এতই ব্যথা দিয়ে গেল যে তোমার কাছে মনে হইলো যে ভাই আমি আর বাঁচবো না, তুমি আমার কাছে আসলা, আয়সা বললা ভাইয়া আমার দুঃখ এত বিশাল, আমার দুঃখ এত বড় ভাইয়া কি বলবো, মনে হচ্ছে আমার বিষাদ, আমার দুঃখ একটা সাগরের সমান। তার মানে কি, তুমি ওই মোমেন্টে তোমার দুঃখের পরিমাণ একটা সাগরের আকৃতি, এই দুটার মধ্যে কোনো তফাৎ দেখতেছো না, মানে তোমার দুঃখ এবং সাগর সেম, বিশাল। তার মানে আমরা তখন ওই দুইটার মধ্যে অভেদ কল্পনা করছি। অভেদ কল্পনা মানে হচ্ছে দুইটা জিনিসকে সেম মনে করা, আর এরকম যদি মনে হয় তখনই সেটাকে আমরা বলতে পারি রূপক কর্মধারয় সমাস, ঠিক আছে। এখন এই যে মনরূপ মাঝি, মন মাঝি, এখন মন মাঝিটা আসলে তোমার কোত্থেকে তোমার রূপক কর্মধারয় সমাস হলো, খুবই সিম্পল। দেখো ধরো তোমার মনে যে হচ্ছে ব্যথা দিয়ে গেছিল সে আবার ব্যাক আসছে, এখন আসার পরে তোমার মনটা এখন উড়ু 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 করতেছে, মনে অনেক আনন্দ, মন হইতেছে মাঝির মতো, একবার এদিকে যায় আবার ওইদিকে যায়, একবার ভালো লাগে আবার অনেক ভালো লাগে, আবার একটু কম লাগে আবার বেশি লাগে। তো তোমার মনের অবস্থা মাঝির মতো, মাঝি যেমন নদীতে এদিক থেকে ওদিকে যায়, কোনো ঠিক ঠিকানা নাই, তোমার মনেরও কোনো ঠিক ঠিকানা নাই, মন একদম উড়ু উড়ু অবস্থায় আছে। তো তখন তুমি মন এবং মাঝির মধ্যে কোনো তফাৎ দেখছো না, তাই আমরা অভেদ কল্পনা করি এবং এটাকে আমরা বলি হচ্ছে তোমার রূপক কর্মধারয় সমাস। চলো চলে আসি আমরা তৎপুরুষ সমাস, ঠিক আছে। তৎপুরুষ সমাসটা কি, তৎপুরুষ সমাসটা যে আমরা শিখবো এই জন্য আমি আগেই তোমাদেরকে এবং সাথে হচ্ছে আমাদের অলুক সমাস শেখার জন্য আমরা বিভক্তিগুলা লিখে দিছি, ঠিক আছে। তৎপুরুষ সমাসে বিভক্তিগুলা খুব বেশি হচ্ছে কাজে লাগে। কি কাজে লাগে, তৎপুরুষ সমাসে আমাদের বিভক্তিগুলা হচ্ছে খুব বেশি কাজে লাগে। ওকে, দেখো ফোনটা একটু চেক করলাম, এতক্ষণ ধরে টানা রেকর্ড করতেছি তো, আর কেউ কল টল দিছে কিনা। হ্যাঁ আম্মু কল দিছে, একটু পরে ব্যাক করছি শেষ করে একবারে। দেখো এই জায়গাতে আমাদের মানে বিভক্তিগুলা কাজে লাগবে তৎপুরুষ সমাস শেখার জন্য, বিভক্তিগুলা কাজে লাগবে তৎপুরুষ সমাস হচ্ছে শেখার জন্য। তৎপুরুষ সমাসেও পরপদের প্রাধান্য বেশি থাকে, পরপদের প্রাধান্য বেশি থাকে, কিন্তু তৎপুরুষ সমাসের একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে পূর্বপদের সাথে বিভক্তি যুক্ত থাকে, পূর্বপদের সাথে বিভক্তি যুক্ত থাকে বা অনুসর্গ যুক্ত থাকে। অনুসর্গ কোনগুলা জানো, হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে এগুলা হচ্ছে অনুসর্গ। আর বিভক্তি কোনগুলা জানো, যেগুলাকে আমরা তোমাদের লিখে দিছি, এগুলা যুক্ত থাকে কার সাথে, পূর্বপদের সাথে, এবং পূর্বপদের সাথে যুক্ত থাকে কোথায়, ব্যাস বাক্যে। যখন এটা সমাস হয় সমস্ত পদে আর থাকে না, যখন এটা সমাস হয় সমস্ত পদে এটা আর থাকে না, সমাস হওয়ার পরে সমস্ত পদে আর থাকে না, ভ্যানিশ হয়ে যায়। যদি এরকম হয় তাহলে সেটাকে আমরা তৎপুরুষ সমাস বলবো, বুঝছো। মানে তৎপুরুষ সমাসে পূর্বপদের সাথে যুক্ত বিভক্তি বা সন্নিহিত অনুসর্গ, অনুসর্গগুলো যুক্ত থাকে না। যেমন আমি যদি বলি আমাকে, তোমাকে, ঠিক আছে, যে কে যুক্ত হয়েছে এটা তো সাথে সাথে যুক্ত হয়েছে একদম, কিন্তু আমি যদি বলি আমার থেকে, এই থেকেটাকে তো একটু আলাদা করে লিখতে হয় তাই না, তাই এটাকে বলা হয় সন্নিহিত অনুসর্গ। মানে সন্নিহিত মানে যেটা কাছে থাকে। এবার চলো আমরা পড়ি সমসমান পদের বিভক্তি। এখানে পূর্বপদ লিখে দিলে আরো ভালো হইতো। সমসমান পদ, পূর্বপদ একটা সমসমান পদই, সমসমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে, লোপ পাওয়া মানে ভ্যানিশ হয়ে যাওয়া, ঠিক আছে, ছুমন্তর ছু হয়ে গেছে। তো সমসমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে বা ভ্যানিশ হয়ে যে সমাস হয়, কি হয়, যে সমাস হয় তার নাম হচ্ছে তৎপুরুষ সমাস। মানে আইতার বিভক্তি লোপ পাবে কোত্থেকে, সমসমান পদ থেকে। তোমাদেরকে এটাকে আরো আমি মনে করো প্রেসাইসলি বলে দিছি যে এটা আসলে পূর্বপদ। তো সমসমান পদ থেকে বিভক্তি লোপ পাবে বা সন্নিহিত অনুসর্গ মানে কি সাথে থাকা,
সন্নিহিত মানে যেটা কাছে থাকে বা সাথে থাকে, এই অনুসর্গগুলো হচ্ছে লোপ পেয়ে যে সমাস হয়। দুইটা কথা আবার বলি, আইদার বিভক্তি লোপ পাবে না হলে অনুসর্গ লোপ পাবে। বিভক্তি যেগুলো আমাদের লেখা আছে আর অনুসর্গ হচ্ছে হতে, থেকে, চেয়ে ইত্যাদি, এগুলা লোপ পেয়ে যে সমাস হয় তার নাম হচ্ছে তোমার তৎপুরুষ সমাস। তার নাম কি? তার নাম হচ্ছে তৎপুরুষ সমাস। এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য বেশি থাকে। এই সমাসও পরপদের অর্থ প্রাধান্য বেশি। প্রথমে আমরা দেখব বিভক্তি লোপ পাওয়া সমাস। প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা দেখব হচ্ছে বিভক্তি লোপ পাওয়া হচ্ছে তোমার সমাস। ওকে, দেখো তোমরা সুন্দর মতো খেয়াল করো। হ্যাঁ, তো বিভক্তি লোপ পাওয়া সমাস, এখন কোনটা তৎপুরুষ সমাস এটা তোমাকে খুব ভালো মতো মনে রাখার জন্য প্রতিটা সমাসের ব্যাস বাক্যগুলো মনে রাখতে হবে। কারণ তুমি দুঃখপ্রাপ্ত দেখে তো বুঝবা না যে আচ্ছা এখানে কি বিভক্তি যুক্ত ছিল, দেখি তো একটু খোটায় খোটায় দেখি না, বোঝা পসিবল না। তোমাকে ব্যাস বাক্যই মনে রাখতে হবে। ওকে, যেমন দেখো দুঃখকে প্রাপ্ত, দুঃখপ্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত, দুঃখপ্রাপ্ত। হ্যাঁ, তো এখানে পূর্বপদ কোনটা তোমাদেরকে বলে দিছিল না যে এটা তোমার কি থেকে লোপ পাবে? সমস্যমান পদ থেকে। আমি তোমাদেরকে বলছিলাম পূর্বপদ থেকে লোপ পাবে। দেখো দুঃখকে প্রাপ্ত পূর্বপদ কোনটা? দুঃখকে। এখানে দুঃখ শব্দটার সাথে একটা বিভক্তি যুক্ত ছিল, দেখো তো একটা বিভক্তি হচ্ছে তোমার যুক্ত ছিল, এই যে কে বিভক্তি, দ্বিতীয় বিভক্তি কে বিভক্তি, দেখছো? তো এই বিভক্তিটা যুক্ত ছিল। এখন এই বিভক্তিটা যে যুক্ত ছিল এটাকে কি তুমি এই জায়গাতে দেখতে পাচ্ছ নাকি এটা গায়েব হয়ে গিয়েছে? এটাকে কি তুমি এই জায়গায় দেখতে পাচ্ছ না গায়েব হয়ে গিয়েছে? গায়েব হয়ে গিয়েছে, ইটস ভ্যানিশড ভাই। তার মানে কি আমরা এখন ডেফিনেশনের সাথে এটাকে মিলাতে পারি যে দেখো সমসমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে এই সমাস হয়। তার মানে এই জায়গাতে আমরা দেখেই বুঝতে পারতেছি যে এই তৎপুরুষ সমাসটা এই জায়গাতে হয়েছে কিভাবে? তৎপুরুষ সমাসটা এই জায়গাতে কিভাবে হয়েছে? বিভক্তি লোপ পাওয়ার মাধ্যমে। কি লোপ পাওয়ার মাধ্যমে? বিভক্তি লোপ পাওয়ার মাধ্যমে। কিভাবে বিভক্তি লোপ পাইছে দেখো, এই যে দেখো এই জায়গাতে কে, ঠিক আছে, কিভাবে লোপ পাইছি যে দেখো এই জায়গাতে কে বিভক্তি ছিল কিন্তু বিভক্তিটা এই জায়গাতে আর নাই। তারপর দেখো ছেলেকে ভুলানো, খেয়াল করে দেখো এখানে সেম ওয়েতে কে বিভক্তি ছিল কিন্তু এই কে বিভক্তিটা এই জায়গাতে আর নাই, ভ্যানিশ হয়ে গেছে, পুরো পদ থেকে লোপ পেয়েছে, তাই হচ্ছে এটা কি তোমার তৎপুরুষ সমাস। মামার বাড়ি, দেখো মামা যোগ র, ঠিক আছে, মামার বাড়ি, মামা যোগ হচ্ছে তোমার র। এখন এই রটা কি? যে দেখো ষষ্ঠী বিভক্তি, কি বিভক্তি? তোমার ষষ্ঠী বিভক্তি। খেয়াল করে দেখো এই যে ষষ্ঠী র বিভক্তি, মামা শব্দের সাথে একটা র বিভক্তি যুক্ত হয়েছে, দেখো এই যে মামা শব্দের সাথে একটা র বিভক্তি যুক্ত হয়েছে, র বিভক্তি যুক্ত হয়ে তোমার মামার হয়েছে। তো এই যে র বিভক্তি যুক্ত হলো পুরো পদের সাথে, এটা কি সমস্ত পদে আছে? নাই, কি হয়েছে? ভ্যানিশ হয়েছে, হয়ে গেছে তৎপুরুষ সমাস। ধানের, তোমরা বলতে পারবো এখানে পুরো পদে কোন বিভক্তি যুক্ত হয়েছে? এখানে পুরো পদে কোন বিভক্তি যুক্ত হয়েছে? র বিভক্তি নাকি এর বিভক্তি? দেখো এর বিভক্তি, এই যে দেখো এর বিভক্তি কিভাবে? ধান যোগ এর, আমরা যখন লিখি ধান তারপর হচ্ছে যোগ এর, এটা হয়ে যায় হচ্ছে ধানের, ধান এর, ঠিক আছে। বানানে আমরা লিখি হচ্ছে ধয়কার ধা নয়কার নে বয়সনের ধানের, বুঝতে পারছো? তো এই জায়গাতে এর বিভক্তি যুক্ত ছিল কিন্তু এই এর বিভক্তিটা এখানে কিন্তু আর নাই, ভ্যানিশ হয়ে গেছে, তাই এটা তোমার তৎপুরুষ সমাস। পথের রাজা, এখানেও তোমার কোন বিভক্তি ছিল? এখানেও তোমার এর বিভক্তি ছিল, ওইটা নাই, রাজপথ হয়ে গেছে, যদিও এটার পুরোপদ এবং পরপদটা একটু চেঞ্জ হয়, এটা একটু স্পেশালি মনে রাখবা। এখানে পূর্বপদ এবং পরপদের জায়গাটা হচ্ছে একটু তোমার এক্সচেঞ্জ হয়। গোলায় ভরা, দেখো গোলা, গোলা মানে কি? ধানের গোলা, যে জায়গাতে ধান থাকে, ঠিক আছে, ধানের গোলা যে জায়গাতে ধান থাকে। তো এই জায়গাতে কোন বিভক্তি যুক্ত হয়েছে দেখো তো? অন্তস্তীয় বিভক্তি যুক্ত হয়েছে। কোন বিভক্তি? অন্তস্তীয় বিভক্তি হচ্ছে যুক্ত হয়েছে। এত সুন্দর করে লিখছি, তোমরা কেমনে বুঝবা? এখানে আমি অন্তস্তীয় লিখছি, বুঝছো? এখানে কোন বিভক্তি যুক্ত হয়েছে? এখানে হচ্ছে তোমার অন্তস্তীয় বিভক্তি হচ্ছে যুক্ত হয়েছে। তো এখন এই মাছি কি জ্বালানটা জ্বালাইতেছে ভাই। তো এখানে যে অন্তস্তীয় বিভক্তি যুক্ত হয়েছে সে অন্তস্তীয় বিভক্তিটাকে তুমি আর দেখতে পাচ্ছ সমস্ত পদে? না, দেখতে পাচ্ছি না, ভ্যানিশ হয়ে গেছে, তাই এটা হচ্ছে কি আমাদের তৎপুরুষ সমাস। গাছে পাকা, গাছ যোগ এ, এখানে কোন বিভক্তি যুক্ত হয়েছে? এখানে যোগ এ বিভক্তি হচ্ছে যুক্ত হয়েছে গাছে, ঠিক আছে। এই বিভক্তিটাকে কি এই জায়গায় যুক্ত দেখতে পাচ্ছ? না, ভ্যানিশ হয়ে গেছে, তাই তৎপুরুষ সমাস। অকাল যোগ এ, অকাল মৃত্যু, দেখো অকাল যোগ এ, অকালে, এ বিভক্তি যুক্ত ছিল এই জায়গাতে, এই বিভক্তিটা এই জায়গাতে নাই। ওকে, মানে তোমাদেরকে যদি আমি ভেঙে দেখাই, দেখো অকাল যোগ এ কি হচ্ছে তোমার? অকাল, তারপর হচ্ছে তোমার যোগ এ হলো কি? অকালে, হলো কি? অকালে, ঠিক আছে। তো এই যে আমাদের এ বিভক্তি যুক্ত ছিল, এই বিভক্তিটা এই জায়গায় নাই, ভ্যানিশ হয়ে গেছে। তো আমরা বুঝলাম যে বিভক্তির লোপে হচ্ছে তৎপুরুষ সমাস হতে পারে। আচ্ছা, একটা কাজ করি, দাঁড়াও, এটাকে একটু ডিলেট করে হচ্ছে আমি আবার দেই, কারণ গরম হয়ে গেছে, বুঝছো? মানে এবার হচ্ছে আমরা আবার দেই, লেখাগুলো থাকবে না যদিও। ওকে,
দেখি, হ্যাঁ লেখাগুলো থাকবে না, লেখার দরকারও নাই, মানে স্লাইড আছে। তারপর দেখো সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়ার তৎপুরুষ সমাসের উদাহরণ। সন্নিহিত অনুসর্গ হচ্ছে তোমার এই যে হতে, থেকে, চেয়ে, দিয়ে, ঠিক আছে, দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি, হতে, থেকে, চেয়ে, দ্বারা, দিয়ে ইত্যাদি হচ্ছে তোমার অনুসর্গ। আর এই অনুসর্গগুলাও তোমার পূর্ব পদের সাথেই যুক্ত থাকে। তো সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ চলো আমরা এই জায়গায় দেখি। মধু দিয়ে মাখা, কিভাবে এটা পূর্ব পদের সাথে যুক্ত? কারণ খেয়াল করো, মধু দিয়ে মাখা, মাখা দিয়ে মধু না, মধু হচ্ছে এই জায়গায় পূর্বপদ, মধু কি, মধু হচ্ছে এই জায়গাতে আমাদের পূর্বপদ, তাই না? তো মধু দিয়ে মাখা, যদি এমন হইতো মাখা দিয়ে মধু, মানে মাখার সাথে যদি কানেক্টেড হইতো, তাহলে আমরা বলতে পারতাম যে এই দিয়েটা পরপদের সাথে কানেক্টেড। এখন এটাকে আমরা যুক্ত আকারে লিখতে পারি না, যে মধুর সাথে দিয়ে একটু গ্যাপ দিয়ে লিখতে হয়, দুইটা আলাদা শব্দ। তাই এটা অনুসর্গ, এই অনুসর্গটাকে বলা হয় সন্নিহিত অনুসর্গ। এখন অনুসর্গ কি? অনুসর্গ হচ্ছে যেই শব্দগুলা আরেকটা শব্দের পরে বসে সেই শব্দকে বাক্যের বাকি অংশের সাথে যুক্ত করে। মানে এই যে দিয়ে যে দেখতে পাচ্ছ, এই অনুসর্গটা এই মধু শব্দটার পরে বসেছে এবং মধুকে বাক্যের বাকি অংশের সাথে যুক্ত করেছে, মধু দিয়ে মাখা, ঠিক আছে? বা তুমি যদি একটা এক্সাম্পল চিন্তা করো, ঢাকা থেকে রাজশাহী অনেক দূর, তো ঢাকার পরে বসেছে থেকে, থেকে হচ্ছে একটা অনুসর্গ, ঢাকার পরে বসে মানে শব্দের পরে বসে, অনুসর্গ শব্দের পরে বসে এবং সেই শব্দকে বাক্যের বাকি অংশের সাথে যুক্ত করে। দেখো, ঢাকা থেকে রাজশাহী অনেক দূর, ঢাকা এবং রাজশাহী অনেক দূরের মধ্যে কানেকশনটা করে দিয়েছে থেকে অনুসর্গটা। তো দেখো, এই অনুসর্গটাকে তুমি কি দেখতে পাচ্ছ? না, গায়েব হয়ে গিয়েছে। চিনি দিয়ে পাতা, দিয়ে আছে নাই। রান্নার জন্য ঘর, জন্য এটা অনুসর্গ, ওকে। জন্যটাকে এখানে দেখতে পাচ্ছ? পাচ্ছি না। বিয়ের জন্য পাগলা তোমরা, ঠিক আছে। তো জন্যটাকে এই জায়গায় দেখতে পাচ্ছ? পাচ্ছি না। গ্রাম থেকে ছাড়া, ঠিক আছে, গ্রাম থেকে ছাড়া, ছাড়া থেকে গ্রাম না, এই থেকেটাকে, এই যে থেকে অনুসর্গটাকে তুমি এই জায়গায় দেখতে পাচ্ছ? না। এখানে যা যা দেখতেছো, দিয়ে, দিয়ে, জন্য, তারপর হচ্ছে তোমার জন্য, ছাড়া, থেকে, ঠিক আছে, এগুলা হচ্ছে কি তোমার, এগুলা হচ্ছে আমাদের অনুসর্গ। তো সরি, এই জায়গায় থেকে ছাড়া দিয়ে দিছি, এই জায়গাতে আমি, এখানে হচ্ছে তোমার ছাড়া হবে না, ছাড়া হবে না, এটা হচ্ছে তোমার থেকে, ওকে। তো এই যে দেখো, থেকে, 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 জন্য, মাখা, দিয়ে, জন্য, থেকে, এগুলা হচ্ছে অনুসর্গ, দিয়ে, জন্য, থেকে, এই কয়টা অনুসর্গ। তো দেখো, গ্রাম থেকে ছাড়া, এই যে অনুসর্গটা যেটা পূর্বপদের সাথে যুক্ত ছিল, এখানে দেখতে পাচ্ছ? এই পাশে আছে? নাই, কি হয়েছে? ভ্যানিশ হয়ে গেছে। তাই আমরা বলতে পারবো সন্নিহিত অনুসর্গ লোপ পেয়েছে এখানে, তার মানে এটা একটা তোমার তৎপুরুষ সমাস। আগা থেকে গোড়া, ঠিক আছে, গোড়া থেকে আগা না, কিন্তু আগা থেকে গোড়া, আগার সাথে কানেক্টেড। এই থেকে অনুসর্গটাকে এই জায়গায় দেখতে পাচ্ছ? পাচ্ছি না, তার মানে অনুসর্গ লোপ পেয়েছে, বিধায় এটা একটা তৎপুরুষ সমাস হবে। তারপর দেখো, আমরা এখন প্রতিবন্ধী মার্কা একটা জিনিস শিখবো। প্রতিবন্ধী মার্কা একটা জিনিস শিখবো। তার আগে, মানে এই প্রতিবন্ধী মার্কা জিনিসটা শেখার আগে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেই। কারণ দেখো, বাংলা ব্যাকরণের নিয়ম ভাইয়া আমি বানাই নাই, যারা বানাইছে তাদেরকে গিয়ে তুমিও জিজ্ঞেস করতে পারবা না, আমিও জিজ্ঞেস করতে পারবো না। তোমার দেওয়া লাগবে পরীক্ষা, আমার তোমাকে পড়াইতে হবে, তুমিও নিরুপায়, আমি আরো বড় নিরুপায়, তো আমাদেরকে হচ্ছে এভাবেই পড়তে হবে। দেখো, এতক্ষণ আমরা শিখছি তৎপুরুষ সমাসে কি হয়, পূর্বপদ থেকে বিভক্তি বা সন্নিহিত অনুসর্গ লোপ পায়, ঠিক আছে। আমরা বিভক্তিতে আসি, যে বিভক্তি লোপ পাবে, আমাদের তৎপুরুষ সমাসে বিভক্তি হচ্ছে লোপ পাবে। কিন্তু এই জায়গায় আমরা যখন অলুক তৎপুরুষ সমাস শিখব, তোমাদেরকে কি বলছিলাম? অলুক সমাস হচ্ছে সেই সমাস যেই সমাসে বিভক্তি লোপ পায় না। আরে ভাই, একটু আগে আপনি বললেন তৎপুরুষ সমাস হইতে হইলে বিভক্তি লোপ পাইতেই হবে, বিভক্তি লোপ না পাইলে, অনুসর্গ লোপ না পাইলে তৎপুরুষ সমাস হবে না। এখন বলতেছেন যে অলুক তৎপুরুষ সমাস আছে, মানে সে তার ডেফিনেশনের এগেইনস্টে কাজ করবে। হ্যাঁ, রাইট, এটাই বাস্তবতা, এটাই এক্সেপশন, এটাই অলুক তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস মানে বিভক্তি লোপ পাবে, কিন্তু অলুক তৎপুরুষ সমাস হইতে হলে বিভক্তি লোপ পেতে পারবে না। ওকে, চলো এটাই আমরা দেখি যে কিছু ক্ষেত্রে বিভক্তি লোপ পায় না, এসব তৎপুরুষ সমাসের নাম অলুক তৎপুরুষ সমাস। বাট ফরচুনেটলি এক্সাম্পল দুইটাই আছে, ফরচুনেটলি এক্সাম্পল আমাদের দুইটাই আছে। কি আছে? দুইটা হচ্ছে আমাদের এক্সাম্পল আছে। দেখো, তো খেয়াল করে দেখো, গরুর গাড়ি, এই জায়গাতে গরুর গাড়ি, এখানে দেখো গরুর গাড়ি, এটাকে যদি আমি ভেঙে লিখি গরুর গাড়ি, তাহলে এই যে দেখো, গরু যোগ র বিভক্তি, এই যে র বিভক্তি যুক্ত হয়ে তোমার কি হইলো? এটা হচ্ছে তোমার গরুর হইলো। কি হইলো? তোমার গরুর হলো। তো
এই জায়গায় র বিভক্তি যুক্ত হয়েছে। র হচ্ছে তোমার ষষ্ঠী বিভক্তি। র কি? র হচ্ছে আমাদের ষষ্ঠী বিভক্তি। তো এই জায়গাতে গরুর গাড়ি, দেখো এখানে বিভক্তি যুক্ত হয়েছে হয়েছে, এই বিভক্তিটা এখানে লোপ পেয়েছে? পায়নি। তাহলে এটা তৎপুরুষ সমাস হলো কিভাবে? হয়েছে প্লাস অলুক তৎপুরুষ সমাস হয়েছে, কারণ বিভক্তিটা রয়ে গেছে। তেলে ভাজা, তেল যোগ এ, তেলে ভাজা তেল যোগ এ, দেখো এই যে এভাবে যদি আমি লিখি তেল যোগ এ, তেল যোগ এ, তাইলে তোমার কি হবে? তাইলে হবে হচ্ছে তোমার তেলে, তেল যোগ এ কি হবে? তেলে। তো এই যে তেলে ভাজা, দেখো তেলে ভাজা তেলে ভাজাই হয়েছে। মানে এই জায়গাতে যে এ বিভক্তিটা যুক্ত ছিল, যে এ বিভক্তিটা যুক্ত ছিল, এই এ বিভক্তিটা এই জায়গাতে রয়ে গেছে, ভ্যানিশ হয় না। তাই এটা হচ্ছে তোমার অলুক তৎপুরুষ সমাস। আমরা সমাসের শেষ পর্যায়ে আছি, আমাদের সমাস প্রায় শেষ। এখন আমরা শিখবো হচ্ছে বহুব্রীহি সমাস। কি সমাস শিখবো? আরে বহুব্রীহি সমাস হচ্ছে আমরা শিখবো। আর এই এতক্ষণ এই পিডিএফ খুলে রাখলে পিডিএফ এর এই যে তোমার হচ্ছে মাইক্রোসফট এজ ঝামেলা করা শুরু করে। বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস মানে হইতেছে, ধরো ব্যাস বাক্যতে, মানে ব্যাস বাক্যে ধরো হচ্ছে কি থাকে? সমস্যমান পদ। আর সমস্ত পদেও কি থাকে? সমস্যমান পদ। ব্যাস বাক্য যা বলে সমস্ত পদ তা বলে না। ব্যাস বাক্য যা বলে সমস্ত পদ তা বলে না। কি বলতেছি? ব্যাস বাক্য যেই অর্থ প্রকাশ করে সমস্ত পদ অন্য কোনো অর্থ প্রকাশ করে, এটাই বহুব্রীহি সমাস। মানে ব্যাস বাক্য বলতেছে ডাইনে, সমস্ত পদ বলতেছে বামে। ব্যাস বাক্য বলতেছে ইয়েস, সমস্ত পদ বলতেছে নো। চলো আমরা দেখি। যে সমাসে পুরোপদ এবং পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে, মানে দেখো ব্যাস বাক্যতে কি আছে? পুরোপদ আছে, পরপদ আছে। তো পূর্বপদ এবং পরপদ যা বলে, ব্যাস বাক্যতে যেই মিনিং প্রকাশ করে, এতক্ষণ আমরা দেখছি সমস্ত পদেও সেম মিনিং এ প্রকাশ করতেছে। মা ও বাবা, মা বাবা। মাতা ও পিতা, মাতা পিতা। স্বর্ণ ও রূপা, সোনা রূপা। ঠিক, সোনা ও রূপা, সোনা রূপা। স্কুল ও কলেজ, স্কুল কলেজ। মানে স্কুল কলেজ বলতে যা বোঝাচ্ছে ব্যাস বাক্যতে সমস্ত পদে তাই বোঝাচ্ছে, কিন্তু এই জায়গাতে দেখবা অন্য কিছু বোঝাচ্ছে। এই জায়গাতে দেখবা কি? অন্য কিছু বোঝাচ্ছে। তো দেখো, যে সমাসে পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে, কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন দেখো এখানে বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, কথাটা বুঝো তোমরা, বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, এখানে পুরোপদ হচ্ছে বউ, পরপদ হচ্ছে ভাত। ঠিক আছে? তো মোটামুটি আমরা বুঝতেছি ব্যাস বাক্যতে কি, বউ যেই ভাত বেড়ে দেয়, বউ যেই ভাত বেড়ে মানুষে খাওয়ায়, সিম্পলি। কিন্তু এখানে যে বউ ভাত, সমস্ত পদে যে বউ ভাত, এই বউ ভাতের সাথে তো বউয়ের ভাত বেড়ে খাওয়ানোর কোনো সম্পর্কই নাই। এই বউ ভাতের সাথে তো বউয়ের ভাত বেড়ে খাওয়ানোর কোনো সম্পর্কই নাই। এই বউ ভাত মানে হচ্ছে একটা অনুষ্ঠান, একটা অনুষ্ঠান। দেখো বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, মানে বউয়ের সাথে ভাতের একটা কানেকশন করছে। নতুন বিবাহিত বউ হয়তো নিজের হাতে ভাত রান্না করে সেই ভাত পরিবেশন করে মানুষকে খাওয়াচ্ছে। হ্যাঁ, আমি বুঝতে পারলাম, কিন্তু সমস্ত পদে যেই বউ ভাতের কথা বলতেছে ভাইয়া, এটা তো একটা প্রোগ্রামের নাম, একটা অনুষ্ঠানের নাম। তাইলে বুঝতে পারতেছো যে দুই জায়গায় যে আসলে দুই রকম মিনিং প্রকাশ করতেছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি। লাঠালাঠি মানে হচ্ছে তোমার লাঠি দিয়ে বাইরা বাইরি করা, যুদ্ধ লেগে গেছে, নট নেসারিলি। মানে লাঠালাঠি মানে কি সংঘর্ষ, মানে তোমার হচ্ছে লাঠি দিয়ে মারামারি করা, বাট যুদ্ধ লেগে গেছে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, তো এটাই হচ্ছে বহুব্রীহি সমাসের ব্যাপার। তারপর খেয়াল করো যে বহুব্রীহি সমাসের ভিতরে, বহুব্রীহি সমাসের ভিতরে হচ্ছে আমাদের কিছু ব্যাপার আছে। বহুব্রীহি সমাসের ভিতরে একটা আমরা শিখবো হচ্ছে সমানাধিকরণ, একটা শিখবো হচ্ছে আমরা ব্যাধিকরণ। ঠিক আছে? সমানাধিকরণ শিখবো, ব্যাধিকরণ শিখবো। যেমন আমরা এখন শিখবো হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি সমাস। এখন এই সমানাধিকরণ বহুব্রীহি সমাসকে আমি ধরো হচ্ছে নিজের একটা ওয়েতে বুঝি। যেমন সমানাধিকরণ মানে সমান অধিকার দিবে এমন কিছু একটা বোঝাচ্ছি আমরা, তাই না? তো এটার ভিতরে যে যে থাকবে, যদি বিশেষ্য থাকে সেও সমান অধিকার পাবে, যদি বিশেষণ থাকে সেও সমান অধিকার পাবে। হ্যাঁ, এটাই হচ্ছে সমানাধিকরণ বিশেষণের মূল জায়গা, যে বিশেষ্য এবং বিশেষণ দুইটাকেই সেম প্রায়োরিটি দেওয়া হয়। চলো পড়ি। পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে তাকে সমানাধিকরণ বহুব্রীহি বলে। পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য মানে কি, এখানে বিশেষণেরও জায়গা আছে, বিশেষ্যরও জায়গা আছে, তাই এটাকে সমানাধিকরণ বহুব্রীহি বলে। যেমন এক গো যার, এক গোয়ে।
ঠিক আছে, এক গো যার, এক গোয়ে। ব্যাপারটা দেখো এই জায়গাতে এক আসলে কি, এক বলতে কি তোমার সংখ্যা বোঝাচ্ছে, ঠিক আছে, বা একটা নাম্বার বোঝাচ্ছে, তাই এটা বিশেষণ, ঠিক আছে। আর গো, গো মানে হচ্ছে তোমার মেজাজ বা হচ্ছে ইগো, এক কথায়, ঠিক আছে। অনেকে আছে না জেদ হয়ে থাকে, যাবো না, খামু না আমি, ধরে না আমারে। তো এটা হচ্ছে এটা মুডের নাম, এটা মুডের নাম, এটা ইমোশনের নাম, তোমার ভিতর থেকে আসে। আমরা পড়ছি, আমরা বিশেষতে পড়বো, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার বিশেষ্য, এটা হচ্ছে বিশেষণ। পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য, একগুয়ে, ঠিক আছে, একগুয়ে। তো তারপর একগুয়ে মানে কি, একজন ব্যক্তিকে বোঝায়, যেই ব্যক্তি হচ্ছে মনে করে একরোখা, যা বলে তাই। তারপর লাল পাড় যে শাড়ির, হ্যাঁ, এই এক্সাম্পলটা দেখে বুঝতে পারো, লাল পাড় যে শাড়ির, এই জায়গাতে লাল হচ্ছে কি তোমার শাড়ির পাড়ের রং বোঝাচ্ছে। তো লাল হচ্ছে তোমার বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে এই জায়গায়। অন্য কিছুর রং বা অন্য কিছু দেখতে কেমন বা অন্য কিছুর অবস্থা বোঝালে সেটা হচ্ছে আমাদের বিশেষণ কিন্তু হয়। আর লাল পার, পার হচ্ছে আমাদের পরপদ, পার হচ্ছে শাড়ির একটা অংশের নাম, তার মানে পার হচ্ছে বিশেষ্য। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের পূর্বপদ হচ্ছে বিশেষণ, পরপদ হচ্ছে তোমার বিশেষ্য, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি যে এটা একটা সমানাধিকরণ বিশেষণ, কারণ এখানে বিশেষণ এবং বিশেষ্য দুইটারই জায়গা আছে। ওকে, দুইটাকে পজিশন দেওয়া হয়েছে। এখন এটা কিভাবে তোমার বহুব্রীহি সমাস হলো, দ্বিতীয় এক্সাম্পলটা যদি আমি খেয়াল করি, দেখো লাল পার যে শাড়ির, এটা স্পেসিফিক্যালি মনে করো যে লাল পার যে শাড়ির, একটা শাড়িকে বোঝাচ্ছে, বাট লাল পেরে, লাল পেরে তো যে কোনো কিছু হইতে পারে, তাই না? ব্যাপারটা হচ্ছে এমন। তারপর দেখো লাল পার যে শাড়ির, লাল পার যে শাড়ির থেকে হচ্ছে তোমার মনে করো যে লাল পেরে, ঠিক আছে। বা আরেকটা ভাবে আমরা বুঝতে পারি, পুরোপদ হচ্ছে লাল, পরপদ হচ্ছে পার, মানে শাড়ির পার বা শাড়ির বর্ডারটা লাল, মানে শাড়িও না, কোনো কিছুর বর্ডার লাল বোঝাচ্ছে, ঠিক আছে। বা এটা লাল বর্ডার বোঝাচ্ছে, কথাটা বুঝো। লাল পার, লাল পার মানে লাল বর্ডার, লাল পার মানে কি লাল বর্ডার। আর লাল পেরে মানে কি কোন একটা পোশাক। তো কোথায় লাল বর্ডার আর কোথায় একটা পোশাককে বোঝাচ্ছে? দেখো লাল পেরে কি, লাল পেরে মানে হচ্ছে এমন একটা পোশাক যেটার পার লাল, মানে এই জায়গাতে আমাদের বোঝানো হচ্ছে পোশাক, এই জায়গাতে আমাদেরকে বোঝানো হচ্ছে পোশাক, শাড়ি বা অন্য কিছু। আর লাল পার বলতে লাল কালারের পার বোঝায়। তো ব্যাস বাক্যতে আমরা দেখতেছি যে লাল কালারের পার বোঝাচ্ছে, আর তোমার লাল পেরে, লাল পেরে এটা হচ্ছে একটা পোশাককে বোঝাচ্ছে। ডিফারেন্স আছে এই জায়গাতে। তারপর খেয়াল করে দেখো, ব্যাধিকরণ বহুব্রীহি, সমানাধিকরণে আমি বিশেষ্য এবং বিশেষণকে সমান অধিকার দিছি, ব্যাধিকরণে আমি বিশেষণকে ধাক্কা দিয়ে লাথি দিয়ে বের করে দিলাম, ভাগ এখান থেকে, তোর কোনো জায়গা নেই, বিশেষ্য একলা খেলবে। দেখো পূর্বপদ এবং পরপদ উভয়ই যদি বিশেষ্য হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি ব্যাধিকরণ বহুব্রীহি। যেমন গোফে খেজুর যার, গোফে খেজুর যার, ঠিক আছে। এখন গোফ কি, গোফ হচ্ছে তোমার একটা ফেসের একটা পার্টের নাম, হ্যাঁ, শরীরের একটা অংশের নাম গোফ। আর খেজুর একটা কি ফলের নাম, দুইটাই কি তাইলে বিশেষ্য। আর এটা কিভাবে হচ্ছে তোমার বহুব্রীহি সমাস হলো, দেখো গোফে খেজুর, গোফে খেজুর মানে কি, কি বোঝাচ্ছে, মানে পুরোপদ এবং পরপদ দিয়ে কি বোঝাচ্ছে, গোফের মধ্যে খেজুর, গোফের মধ্যে খেজুর কেমন একটা উইয়ার্ড বিষয়, কিন্তু গোফ খেজুরে এই জায়গাতে কি বোঝাচ্ছে, এই জায়গাতে পুরোপদ এবং পরপদ মিলে কি বোঝাচ্ছে, গোফ খেজুরে বলতে এই জায়গাতে বোঝাচ্ছে একজন ব্যক্তিকে, যে ব্যক্তি হচ্ছে কি, যে ব্যক্তি হচ্ছে অলস, এই যে মাছিটার মতো, ওকে, যে ব্যক্তিটা হচ্ছে তোমার অলস, তার মানে গোফ খেজুর বলতে গোফে খেজুর, গোফ আর খেজুরকে বোঝাচ্ছে এই জায়গাতে, গোফে খেজুর, গোফের মধ্যে খেজুর। আর গোফ খেজুরে মানে হচ্ছে একজন অলস ব্যক্তি, অকর্মণ্য ব্যক্তি। তো এটার মধ্যে কি আমরা তফাৎ দেখতে পাচ্ছি, যা বহুব্রীহি সমাসের ডেফিনেশন। ওকে, যে বহুব্রীহি সমাসে ব্যাস বাক্যে এক বা একাধিক পদ লোপ পায়, ওই যে মধ্য পদলোপী কর্মধারয় সমাসের মতো তাকে, এটাকে আবার মধ্য পদলোপী বলে না, এটাকে বলা হয় পদলোপী, এটাকে বলা হয় হচ্ছে তোমার পদলোপী বহুব্রীহি সমাস। যেমন চিরুনির মতো দাঁত যার, চিরুন দাঁতি, এই যে চিরুনি পুরোপদ পেলাম, দাঁত পরপদ পেলাম, মতো আর যার, দেখো ব্যাস বাক্য থেকে একাধিক পদ লোপ পেয়েছে, তাই এটাকে বলা হয় পদলোপী বহুব্রীহি। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, ঠিক আছে, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে হচ্ছে পূর্বপদ, পূর্বপদ, খড়ি পরপদ, পরপদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এই যে ব্যাস বাক্যের বাকি অংশ লোপ পেয়েছে, এই জায়গাতে নাই, গায়েব, তাই এটা পদলোপী তোমার বহুব্রীহি সমাস। এখন এটা কিভাবে হচ্ছে তোমার হলো, কিভাবে বহুব্রীহি সমাস হলো, কারণ খেয়াল করো, দেখো হাতে খড়ি মানে হাতে খড়ি, এটা দিয়ে তুমি কি বুঝতেছো, হাতের মধ্যে খড়ি দিয়ে রাখছে, খড়ি মানে লাকড়ি খড়ি আর কি, এক কথায় কাঠ বা অন্যান্য কোনো জ্বালানি। আর হাতে খড়ি মানে একটা অনুষ্ঠান,
হাতেখড়ি মানে ব্যাসবাক্য মানে সমস্ত পদে যে হাতেখড়ি আমরা দেখছি, এই হাতেখড়ি মানে হচ্ছে একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে তোমার ছোট বাচ্চাদেরকে জীবনে প্রথম লেখা শুরু করানো হয় হাত দিয়ে, বা তাদের শিক্ষা জীবনটা শুরু হয় আর কি। ওকে, সবচাইতে কষ্টের এবং ফ্রাস্ট্রেশনের জীবনটা শুরু করে একটা অনুষ্ঠান করে, মানে এটাই হয়। ধরো মুসলমানি হয়েছে, তোমার কি কষ্ট হইতেছে? হ্যাঁ, মানুষ বলে মুসলমানি হয়েছে, খাবো আমরা, ঠিক আছে, মোরগ পোলাও খাবো। ওকে, হাতেখড়ি তোমার জীবনে পড়াশোনা নামক একটা বিধ্বংসী জিনিসের শুরু হচ্ছে, আর তারা হাতেখড়ি হাতেখড়ি, মানে অলওয়েজ মানুষজন ধরো উল্টাপাল্টা জিনিস নিয়ে হচ্ছে সেলিব্রেট করে। হ্যাঁ, এই যে ধরো বিয়ে শাদী হয়, হ্যাঁ, কি হয়, ছেলেরা বলে বিয়ে শাদীর পরে হচ্ছে জীবন ধ্বংস হয়ে যায়। তো ছেলের জীবন ধ্বংস হচ্ছে, সবাই এসে কংগ্রেচুলেশন, বিয়ে হচ্ছে, তুমি মানে তোমার বিয়ে হচ্ছে, বাস খাবা, ওকে, বেস্ট অফ লাক। মানুষ এগুলাকে, মানুষ তোমার ডাউনফল সেলিব্রেট করবে অলওয়েজ। মানুষ অলওয়েজ তোমার ডাউনফল সেলিব্রেট করবে, বুঝছো? তোমার মানে উন্নতি সেলিব্রেট করবে না। তো দেখো, এই জায়গাতে হাতে খড়ি বলতে অনুষ্ঠান বোঝায়, আর এই হাতে খড়ি মানে কি, হাতে খড়ি দিয়ে রাখছে, তো দুইটা কি, দুইটা হচ্ছে কি আলাদা মিনিং প্রকাশ করে। তারপর দেখো এই জায়গাতে আমাদের আছে হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি ডেফিনেশন পড়ো, কিন্তু পরে ভুলে যাও, যে পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি হলে ব্যতিহার বহুব্রীহি হয়। এটা ডেফিনেশনটা একটু মনে রাখো, যাতে এমসিকিউতে জিজ্ঞেস করলে পারো যে পারস্পরিক ক্রিয়ার কোনো অবস্থা তৈরি হলে কোন বহুব্রীহি হয়, ব্যতিহার বহুব্রীহি, ঠিক আছে? তো এটা ভুলে যাও এখন। আর মনে রাখো, হাতাহাতি, কানাকানি, চুলাচুলি, লাঠালাঠি, মারামারি, এরকম যেই সব উদাহরণ তোমরা পাবা সমাসের, চোখ বন্ধ করে ধরে নিবা এটা ব্যতিহার বহুব্রীহি। চোখ বন্ধ করে ধরে নিবা এটা ব্যতিহার বহুব্রীহি। দেখো, হাতাহাতি, কানাকানি, আরো এক্সাম্পল আছে। হাতাহাতি, কানাকানি, চুলাচুলি, লাঠালাঠি, এরকম যত এক্সাম্পল দেখবা সেগুলো চোখ বন্ধ করে ধরে নিবা যে ব্যতিহার বহুব্রীহি হচ্ছে আমাদের হবে। তো যে বহুব্রীহি সমাসে সমসমান পদের পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে, সিম্পল, আমরা অলুক শিখবো এখন। পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে মানে কি, পূর্বপদের বিভক্তি থেকে যায়, মানে লোপ পায় না, তাকে অলুক বহুব্রীহি বলে। যেমন গায়ে এসে পরে যে, ঠিক আছে, গায়ে এসে পরে যে, এটা আসলে তৈরি হয়েছে এরকম, গা যোগ হচ্ছে তোমার এ, সেটাকে বানান লেখার জন্য আমরা গায়ে অন্তস্থীয় দিয়ে লিখি। দেখো এই বিভক্তি কিন্তু এই জায়গায় রয়ে গেছে, লোপ পায় নাই, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমাদের মানে অলুক বহুব্রীহি। কানে খাটো যে, দেখো কান যোগ এ কি আছে এই জায়গাতে, কান যোগ এ কি হলো, কানে, কান যোগ এ কি হয়, কানে হচ্ছে, ঠিক আছে? দেখো এই যে কানে, এটার বিভক্তিটা যুক্ত ছিল, এবং এটা কিন্তু পরবর্তীতেও বিভক্তি যুক্ত আছে, কি যুক্ত আছে, পরবর্তীতে বিভক্তি যুক্ত আছে, তার মানে বিভক্তি লোপ পায় নাই, বিভক্তি লোপ পায় নাই, তাই এটা হচ্ছে তোমার কি হবে, অলুক বহুব্রীহি হবে। এখন এই জায়গাতে আমরা কিভাবে হচ্ছে বুঝবো এটা বহুব্রীহি? যেমন দেখো, গায়ে এসে পড়ে, মানে গায়ে পড়ে, গায়ে পড়া মানে কি, মানে ব্যাস বাক্যতে বোঝাচ্ছে এমন কিছু যেটা গায়ে এসে পড়ে, যে কোনো কিছু হইতে পারে। কিন্তু গায়ে পড়া বলতে একজন ব্যক্তি বোঝায়, যে হচ্ছে গায়ের মধ্যে এসে কথা বলে, এই শোনো শোনো কি হইছে, ওকে। তো কানে খাটো যে, ওকে, তো এই যে কানে খাটো মানে কি, কানে খাটো, কান আর খাটোর মধ্যে কোনো একটা কানেকশন, বাট কানে খাটো বলতে একজন ব্যক্তিকে বোঝায়, কানে খাটো বলতে একজন ব্যক্তিকে বোঝায় যে কানে কম শোনে। ওকে, যে বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলে, শেষ। ওকে, পূর্বপদ সংখ্যাবাচক হলেই সেটা সংখ্যাবাচক বহুব্রীহি। যেমন চার ভুজ যে ক্ষেত্রের, চতুর্ভুজ, চতু বা চার দিয়ে সংখ্যা বোঝায়, তাই পূর্বপদ সংখ্যাবাচক দেখে সংখ্যাবাচক বহুব্রীহি। সেতার, সে মানে হচ্ছে তিন, সে মানে হচ্ছে তিন, সেতার, ঠিক আছে? তো সে তার যে যন্ত্রের, মানে তিন তার যে যন্ত্রের, সে মানে তিন, তিন কোন পদ, পুরোপদ, তাই এটা হচ্ছে তোমার সংখ্যাবাচক বহুব্রীহি হবে। দেখো, যে বহুব্রীহি সমাসে পুরোপদ সংখ্যাবাচক তাকে হচ্ছে তোমার সংখ্যাবাচক বহুব্রীহি বলা হয়, ঠিক আছে? এখন কিভাবে বহুব্রীহি হইলো, দেখো, চার ভুজ, চার ভুজ মানে চার বাহু, চার বাহু তো কোনো একজন দেবতারও হইতে পারে, তার মানে কি সে চতুর্ভুজ না, কিন্তু চতুর্ভুজ মানে কি, ওকে, চতুর্ভুজ মানে হচ্ছে এইটা। তো দুটাকে মিললো, মিললো না। তো সে তার যে যন্ত্রে, যে কোনো জিনিসের তার তিনটা হইতে পারে, তোমার মাথায়ও তিনটা তার থাকতে পারে, তোমার মাথার ভিতরেও তিনটা তার থাকতে পারে, যেটার মধ্যে দুইটা ছিঁড়ে গেছে। হ্যাঁ, তো বলা যায় মাথার তার ছিঁড়া মানুষ এরকম, কিন্তু সে তার মানে কি বাদ্যযন্ত্র, দুইটা কি সেম না? এই জন্যই হচ্ছে বহুব্রীহি সমাসগুলো এভাবে তৈরি হয়। দেখো, আমরা আলহামদুলিল্লাহ সমাস প্রায় শেষ। সমাসের মাধ্যমে গঠিত হয় কি, সমাসের মাধ্যমে গঠিত হয় নতুন শব্দ, শুরুতেই বলেছি কি গঠিত হয়, নতুন শব্দ, ঠিক আছে? তো সমাসবদ্ধ পদকে কি বলে, সমাসবদ্ধ পদকে বলা হয় সমস্ত পদ, কি বলা হয়, সমস্ত পদ। ব্যাস বাক্য কাকে ব্যাখ্যা করে, সমস্ত পদকে ব্যাখ্যা করে, কাকে, সমস্ত পদকে ব্যাখ্যা করে। বইয়ের এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন,
ঠিক আছে, এই বাক্যে সময়সূচি কোন পদ? সময়সূচি সমস্ত পদ। কারণ কি? সমাস হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? সমাস হয়ে গিয়েছে, তারপর আমরা সময়সূচি পেয়েছি। তারপর দেখো, অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস কয় প্রকার? অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস 4 প্রকার। ঠিক আছে, নিচের কোনটি দ্বন্দ্ব সমাস? খাস জমি কর্মধারয়, কনকচাপা কর্মধারয়, ত্রিফলা কি কর্মধারয় মানে দ্বিগু কর্মধারয়, আর 9-6 হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? দেখো, হাত ঘড়ি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঠিক আছে, নিচের কোনটি ব্যাস বাক্যে যে যোজক থাকে? ওই যে দেখো, বেগুন ভাজা, ভাজা যে বেগুন, বেগুন ভাজা। দেখছো, তোমাদেরকে বলছিলাম প্রশ্ন আসবে। নিচের কোনটির ব্যাস বাক্যে যে যোজক রয়েছে? কোনটার আছে? বেগুন ভাজার মধ্যে আছে। মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ চলো হচ্ছে আমরা দেখি। মধ্যপদলোপী কর্মধারয় সমাস, ঘি ভাত, ঘি মাখানো ভাত। ওকে, উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটা? তো এই জায়গাতে দেখো, শশব্যস্ত বিষাদ সিন্ধু রূপক, হাত ঘড়ি মধ্যপদলোপী। ঠিক আছে, শশব্যস্ত হচ্ছে এটা উপমান, চাঁদমুখ মুখ চন্দ্রের ন্যায়, চাঁদমুখ উপমানের সাথে উপমেয়র সমাস হয়েছে। নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়? রূপক কর্মধারয় সমাস, মন মাঝি। ওকে, বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাস উদাহরণ। ঠিক আছে, দেখো, বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাস মানে যেই তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পেয়েছে। দেখো, ছেলেকে ভুলানো, ছেলে ভুলানো। এই জন্য বলছিলাম যে তৎপুরুষ সমাসগুলার বিভক্তি মনে রাখতে হবে, মানে সরি, ব্যাস বাক্য মনে রাখতে হবে। তৎপুরুষ সমাসগুলার ব্যাস বাক্য মনে রাখতে হবে। যেমন দেখো, ছেলেকে ভুলানো, ছেলেকে ভুলানো, ছেলে ভুলানো। নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? গ্রাম ছাড়া, কাছ পাকা, ধান ক্ষেত, গরুর গাড়ি। দেখো, এটার ব্যাস বাক্য ছিল গরুর গাড়ি, র বিভক্তি যুক্ত ছিল, যেটা লোপ পায় নাই। সমাস থেকে উদাহরণও বেশি, প্রশ্ন আসবে বেশি। ধরো 2টা থেকে 3টা প্রশ্ন সমাস থেকে। কোন সমাসে পূর্বপদ এবং পরপদের কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়? কোন সমাসে পূর্বপদ এবং পরপদের কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়? বহুব্রীহি সমাসে। যে বহুব্রীহি সমাসে সমস্ত পদে পূর্বপদের বিভক্তি লোপ পায় তাকে অলোক বহুব্রীহি বলে। কি বলে? অলোক বহুব্রীহি বলে। খুবই সিম্পল। আমরা আমাদের সমাস শিখতে 6 মাস লাগলো না? আমরা কতক্ষণ, সেই তোমার হচ্ছে মানে 5-এ শুরু করেছিলাম নাকি 35-এ শুরু করেছিলাম মনে হয়, এরকমই। এই 4টার সাথে শেষ করলাম, 2:35 থেকে 4টার সাথে টানা রেকর্ড করেছি। কোনো ব্রেক নাই, ব্রেক দিলে কনসিস্টেন্সি চলে যায়। রোজা রেখে আসি, সমস্যা নাই, কষ্ট হোক যাই হোক, বাট আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। সবচেয়ে বড় পরিচ্ছেদটা শেষ করতে পারলাম। আশা করি তোমরাও পরীক্ষায় ফাটায় অ্যান্সার করবে এখান থেকে ইনশাল্লাহ। ওকে, বেস্ট অফ লাক।